সবাইকে গুড ইভিনিং এবং এডুইডেন্সে স্বাগত। স্যার ক্লাস শুরু করবেন। তোমাদের যেটা চলছিল পেডাগোগি, অ্যান্ড্রাগোগি অ্যান্ড অ্যাসেসমেন্ট, আগের দিন ক্লাস হয়েছে, তোমরাও জানিয়েছো খুব সুন্দর হয়েছে এবং জানি রাখি স্যারও তোমাদের ক্লাস নিয়ে খুব খুশি। স্যার বলেছেন তোমরা একটু পুশ আপ পেলে এবং একটুখানি কাটলে তোমরা নেট অ্যাসিওর করতে পারবে। স্যার ক্লাস শুরু করবেন তার আগে একটুখানি বলে দিই, অ্যান্সার কি রিলিজ হয়েছে তোমরা দেখেছো। আজকেই কিন্তু লাস্ট ডেট চ্যালেঞ্জ করার, কারো যদি কিছু চ্যালেঞ্জ করার থাকে করে দিও। আর অ্যান্সার কিটা ভালো করে দেখো তোমরা সময় করে, এবং সেটা বেশি টাইম নিও না। 1-2 দিনের মধ্যেই চেষ্টা করো পেপার 1 এবং পেপার 2 এর এডুকেশনের যে অ্যান্সার কিটা বেরিয়েছে এবং কোশ্চেন এবং অ্যান্সার গুলো সলভ করে নেওয়া। সলভ করার পরে যে যে অ্যান্সারে অসুবিধা হচ্ছে, ডাউট স্যার আপনার কথাটা স্ট্যাক হচ্ছে, আরেকবার বললে সবাই শুনতে পেত। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, বলছি অ্যান্সার কি রিলিজ করেছে তোমরা দেখেছো। আজকেই অ্যান্সার কি কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও আজকেই তার লাস্ট ডেট, তো করে ফেলো। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমরা অ্যান্সার কি অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সার আগামী 1-2 দিনের মধ্যেই সলভ করে ফেলো। এডুকেশনের যে অ্যান্সার কি বেরিয়েছে এবং রেসপন্স কি বেরিয়েছে, কোশ্চেন এবং অ্যান্সার প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো, নিজেদের কাছে রয়েছে, অথবা যে পরীক্ষা দাওনি সে জোগাড় করে নাও। আমিও পাঠিয়ে দেবো, গ্রুপে শেয়ার করে দেবো তোমরা যদি চাও। তো তোমরা সেগুলো সলভ করে ফেলো। প্রত্যেকটা 150টা কোশ্চেন ধরে ধরে কেন ওই অ্যান্সারটা হলো, কেন অন্য অ্যান্সার হলো না, প্রত্যেকটা অপশন পড়ে নেওয়া। এই কাজটা কিন্তু তোমরা 1-2 দিনের মধ্যে করে ফেলো। এবং সলভ করতে গিয়ে যদি তোমাদের কোথাও আটকায়, কোনো কোশ্চেনে মনে হয় ডাউট হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, সমস্যা হচ্ছে, সেই কোশ্চেন গুলো তোমাদের কাজ হবে পাঠানো। তাহলে সেই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করা যাবে। তো এটা যত দ্রুত সম্ভব করে ফেলো। আর আরেকটা কথা, যারা এখনো অ্যাডমিশন নাওনি বা নেবে বলে ভাবছো তারা আর দেরি করো না, কারণ ক্লাস গুলো মিস হয়ে যাবে। তাহলে তারা অ্যাডমিশনটা নিয়ে নিও না দেরি করে। এই কয়েকটা কথা বলার ছিল। ঠিক আছে, স্যারের সাথে তোমরা ক্লাস করো আগের দিনের মতো। আগের দিন স্যারের সাথে পরিচয় হয়েছে তাই আজকে আর কিছু বলছি না। স্যার শুরু করতে পারেন আপনি। তাহলে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে, চল ক্যারি অন। তাহলে আমরা যেটা বলেছিলাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার, পিপিটিটা ওপেন হয়নি, পিপিটি ফোল্ডারটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পিপিটি ওপেন হয়নি, শুধু স্ক্রিনটা দেখা যাচ্ছে। পারফেক্ট, দেখা যাচ্ছে। ওকে, এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আগের দিন আমরা যে ইউনিটটা পড়েছিলাম সেই ইউনিটটাই, সেটা হচ্ছে পেডাগজি, অ্যান্ড্রাগজি এন্ড অ্যাসেসমেন্ট। আমরা ইতিপূর্বে পার্ট 1টা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা পার্ট 2 বা পার্ট বি এইটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই যে ইউনিটটা আছে পেডাগজি, অ্যান্ড্রাগজি এন্ড অ্যাসেসমেন্ট, এটা আমাদের যে 10টা ইউনিট আছে, এই 10টি ইউনিটের মধ্যে তুলনামূলকভাবে সহজ একটা ইউনিট নামে পরিচিত। এটা ইউনিটটা তুলনামূলক স্টুডেন্টদের সহজ মনে হয়। আর এই টপিকটা থেকে, এই ইউনিটটা থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো স্কোরিং। তো শুরু করার আগেই আমাদেরকে প্রত্যেককে এইটা মাথায় রেখে এগোতে হবে যে এই ইউনিটটা যেহেতু ইজি এবং স্কোরিং, তো এই ইউনিট থেকে আমরা 100% নাম্বার যেন স্কোর করতে পারি। অর্থাৎ পরীক্ষা যদি 10টা বা 12টা প্রশ্ন আসে, সেই 12টা প্রশ্নে যেন আমার 12টা প্রশ্ন কারেক্ট হয়, তাহলে ইজি ভাবে আমাদের জিআরএফ এগিয়ে যাবে। তো আমরা সেই অ্যানালিটিক্যাল প্রশ্ন যেগুলো ইউজিসি সেট করে বা সেই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উপর বেশি জোর দেবো এবং এগোবো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় বা ডিসকাশন অফ টপিক, সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো পার্ট বি যেটা আছে, তার মধ্যে বেসিক্যালি তোমরা যদি সিলেবাসটা দেখো তোমরা দেখতে পারবে এখানে মোর অর লেস দুটো জিনিস আছে। একটা আছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়নের ধরন বা মূল্যায়নের প্রকৃতি বা মূল্যায়নের দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ।
এই একটা ব্যাপার আছে। আর একটা আছে টাইপস অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়নের প্রকারভেদ, অর্থাৎ কি কিভাবে আমরা মূল্যায়ন করতে পারি। তাহলে আমরা দেখলাম যে অ্যাসেসমেন্ট থেকে পার্ট পিতে দু রকম জায়গা আছে, একটা অ্যাসেসমেন্টের পার্সপেক্টিভ আছে আর একটা অ্যাসেসমেন্টের টাইপ আছে। এইটা একটা গেল। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ব্লুমস টেক্সোনমি ছিল, এবং আমরা সবাই পড়েছি ইতিমধ্যে যে ব্লুমস টেক্সোনমিতে 3টে ডোমেইন আছে, একটা কগনিটিভ, একটা এফেক্টিভ, একটা সাইকোমোটর, এই 3টে ডোমেইন। তাহলে আমাদের ইউনিটটা কত ছোট বুঝতে পারছো। আমাদের একটা অ্যাসেসমেন্টের ধরন, অ্যাসেসমেন্টের দৃষ্টিভঙ্গি এইটা পড়তে হবে, এবং ব্লুমস টেক্সোনমি যে 3টে ডোমেইন ছিল এই 3টে ডোমেইন পড়তে হবে। এই 3টে ডোমেইন পড়লে আমাদের পুরো ইউনিটটা সাব ইউনিটে উঠে যাচ্ছে। এখানে একটা বড় জিনিস, মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ইউনিটটা ছোট, বাট এই ইউনিটের যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু পেপার ওয়ানেও আমাদের আছে। অর্থাৎ পেপার ওয়ানে তোমরা যখন প্রশ্ন করবে, তোমাদের টিচিং অ্যাপটিটিউডের একটা জায়গা আছে, বা হায়ার এডুকেশনে অনেক সময় ব্লুমস টেক্সোনমি থেকে প্রশ্ন দেয়। তো তোমাদের এই ইউনিটটা থেকে পেপার টু এই ইউনিটটা তো লাগছেই, প্লাস এই ইউনিটটার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমার ইউনিট ওয়ানেও, মানে পেপার ওয়ানেও লাগবে। এই জন্য ইউনিটটা খুব মানে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেকটা টপিক ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে শুরু করি। প্রথমে কি আছে, হোয়াট ইজ অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কি। অ্যাসেসমেন্ট যার বাংলা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন কি? তো এটা তো আমরা ছোট থেকেই পড়ে আসছি যে মূল্যায়ন কি। মূল্যায়ন সম্বন্ধে তোমাদের সবারই আশা করি ধারণা আছে, যেহেতু এটা অনলাইন মোড, সবাইকে জিজ্ঞেস করা পসিবল না। তো আমি ধরে নিচ্ছি সবার বেসিক জ্ঞানটা আছে, তবুও আমি আলোচনা করছি। এরকম আমরা ক্লাসে মানে আগের দিনে যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি পেডাগজিক্যাল অ্যানালিসিস, ক্রিটিক্যাল পেডাগজি। অর্থাৎ আগের ক্লাসে আমরা ফোকাস করেছিলাম যে একটা স্টুডেন্টকে কিভাবে পড়াবো, বা একটা স্টুডেন্টকে কি করে পড়ালে সেই স্টুডেন্ট পড়াটাকে আরো এফেক্টিভ ভাবে শিখতে পারবে, আমরা সেইটা পড়েছিলাম। আজকে ঠিক তার অন্য জিনিস, অর্থাৎ অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমরা তো এটা দেখে নিলাম যে স্টুডেন্ট কি করে শিখছে, বা কিভাবে শিখছে, বা কতটা শিখছে, এইটা আমরা দেখলাম। যখন অ্যাজ আ টিচার হিসাবে আমি চেক করব যে স্টুডেন্টকে তো আমি পড়ালাম, স্টুডেন্ট কতটা বুঝতে পেরেছে, বা শিক্ষণীয় বস্তুটা স্টুডেন্ট কতটা নিজের মধ্যে ইনবিল্ড করতে পেরেছে, কতটা জানতে পেরেছে, তার যে যাচাইকরণ বা তার যে যাচাইকরণের যে প্রক্রিয়া বা পরীক্ষা, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। তাহলে এটা একদম ইজি একটা জিনিস। অ্যাসেসমেন্ট তাহলে কি আমরা আলোচনা করলাম। অ্যাসেসমেন্ট হলো একটা প্রক্রিয়া যেখানে আমরা কি করি, যেখানে একটা স্টুডেন্ট কোনো স্পেসিফিক সাবজেক্ট বা স্পেসিফিক কন্টেন্ট কতটা বুঝতে পেরেছে বা কতটা শিখতে পেরেছে, সেইটার যে যাচাইকরণ, সেই যাচাইকরণের প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। এখানে লেখা আছে এই অ্যাসেসমেন্ট আমরা কি করে করি। ইন সিম্পল টার্ম, আমরা স্টুডেন্ট অ্যাজ আ টিচার হিসাবে স্টুডেন্টকে বিভিন্ন টেস্ট নিই, কুইজেস নিই, অ্যাসাইনমেন্ট নিই। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা দেখি স্টুডেন্ট শিক্ষণীয় বস্তুটা কতটা শিখতে পেরেছে, এবং সেই শেখা অনুযায়ী আমরা সেই হিসাবে স্টুডেন্টকে মূল্যায়ন করতে পারি। এটা একদমই ইজি জিনিস, আমরা এটা শিখে গেলাম এবং আলোচনা করে নিলাম। এবার যেটা সিলেবাসে আমাদের আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের নেচার, বা যে মূল্যায়ন, সেই মূল্যায়নের প্রকৃতি কি। অর্থাৎ মূল্যায়ন যে আমরা করছি, সেই মূল্যায়ন করার পিছনে আমরা কি কি জিনিস মাথায় রেখে মূল্যায়নটা করবো। একদম প্রথমে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসছে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ মূল্যায়ন একটি গতিশীল প্রক্রিয়া, মানে এটা সর্বক্ষণ হবে। এই না যে আজকে তোমাদের আমি ক্লাস নিলাম, আজকে পরীক্ষা মানে পড়া শেষে 4-5টা পিওয়াই কিস করলাম মানে মূল্যায়ন কমপ্লিট হয়ে গেল না। এটা একটা কন্টিনিউ চলবে। এইটা আজকে 5টা প্রশ্ন নিলাম, কালকে তোমাদের আবার একটা মক টেস্ট হবে, তারপরে তোমাদের আবার মক টেস্ট হবে। এটা তো এখান থেকে কি বুঝলাম, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এটা চলতে থাকবে, যতক্ষণ না চলতে থাকবে, কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না তোমাদের যে এম, অর্থাৎ তোমরা যে জেআরএফ ক্র্যাক করার যে স্বপ্ন দেখছো, সেই এমটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে না, ততক্ষণ অ্যাসেসমেন্ট চলতে থাকবে। সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। অর্থাৎ এটা মূল্যায়ন দুভাবে আমরা নিতে পারি, একটা অবজেক্টিভ মেথডের মাধ্যমে নিতে পারি, আবার একটা সাবজেক্টিভ মেথডে নিতে পারি। অবজেক্টিভ মেথড কি? অবজেক্টিভ মেথড আমরা এমসিকিউ, যেটা ইউজিসি নেটে আমাদের প্রশ্ন আসে, একটা প্রশ্ন থেকে 4টা অপশন থাকে, তো সেখান থেকে 4টা অপশনের মধ্যে থেকে আমার একটা অপশন সিলেক্ট করতে হচ্ছে। তো এটা হচ্ছে অবজেক্টিভ প্রক্রিয়া। আর একটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রক্রিয়া। অর্থাৎ আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, সেই প্রশ্নটার উত্তর তোমাদেরকে নিজে থেকে ভেবে বলতে হচ্ছে। ওই আগের দিন আমরা যেটা উদাহরণ দিয়েছিলাম, যে অবজেক্টিভ প্রশ্নের একটা ছোট্ট উদাহরণ কি, আমরা যদি এটা জিজ্ঞেস করি, বলো তো ভারত কবে স্বাধীন হয়েছিল, বললো স্যার 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। তো এইটা হচ্ছে কি অবজেক্টিভ প্রক্রিয়া, অবজেক্টিভ পরীক্ষার মাধ্যমে জানো। আর আমি যদি বলি আচ্ছা বলো তো ভারত কিভাবে স্বাধীন হয়েছিল, তখন সেই স্টুডেন্টকে সেই পলাশী যুদ্ধের পর থেকে শুরু করে একদম ভারতের স্বাধীনতা সংগ্রাম অব্দি পুরো সিকুয়েন্স অনুযায়ী বলে আসতে হবে। এইটা হচ্ছে সাবজেক্টিভ প্রক্রিয়া। তার মানে আমরা দেখলাম কি অবজেক্টিভের মাধ্যমে অ্যাসেসমেন্ট করা যেতে পারে এবং সাবজেক্টিভের মাধ্যমে অ্যাসেসমেন্ট করা যেতে পারে। 3 নম্বর কি দেখলাম,
3 নম্বরে যে ডায়াগনস্টিক, অর্থাৎ অ্যাসেসমেন্টের মূল লক্ষ্যই তো আমাদের ছিল ডায়াগনোস করা, অর্থাৎ স্টুডেন্টকে আমরা ডায়াগনোস করছি এবং দেখছি স্টুডেন্টদের স্ট্রেংথ কতটা, কোন জায়গায় স্টুডেন্টের স্ট্রেংথ বেশি, কোন জায়গায় স্টুডেন্টের উইকনেস আছে, উইকনেস গুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেইগুলোকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই জন্য আমরা অ্যাসেসমেন্ট করি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফেয়ার অ্যান্ড আনবায়াসড। অবভিয়াসলি অ্যাসেসমেন্টের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইট শুড বি ফেয়ার অ্যান্ড আনবায়াসড। কারণ এখানে আমি কোনোভাবে অ্যাজ আ টিচার হিসেবে কারোর প্রতি বায়াসড হয়ে অ্যাসেসমেন্ট করতে পারি না। আমি আমার মধ্যে তো বায়াসনেস আসতেই পারে যে ওই স্টুডেন্ট আমার ভালো লাগে না, তো ও যে উত্তরই দেবে, যে সাবজেক্টিভ উত্তরই দেবে, আমি সেটা ভুল বলবো। তো বিং আ টিচার আমি কখনোই কারোর প্রতি বায়াসড হয়ে অ্যাসেসমেন্ট করতে পারবো না। আমাকে সর্বপ্রথম ফেয়ার অ্যান্ড আনবায়াসড হতে হবে, অর্থাৎ সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের স্কিলটা কতটা সেটা দেখানো। লাস্ট মানে আমাদের এখানে শেষ পয়েন্ট হচ্ছে ফিডব্যাক ওরিয়েন্টেড, অর্থাৎ অ্যাসেসমেন্টের খুব সব থেকে বড় গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইট শুড বি ফিডব্যাক ওরিয়েন্টেড। অর্থাৎ অ্যাসেসমেন্ট নেওয়ার পর টিচার যেন স্টুডেন্টের থেকে ফিডব্যাকটা নিতে পারে বা স্টুডেন্ট যেন টিচারের থেকে ফিডব্যাকটা নিতে পারে। এই ফিডব্যাকের মাধ্যমেই অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে আমরা মোটামুটি এই দুটো স্লাইডে কি পড়লাম? আমরা এই দুটো স্লাইডে মোটামুটি পড়লাম হোয়াট ইজ অ্যাসেসমেন্ট, আর তারপরে পড়লাম কি অ্যাসেসমেন্টের নেচার। এই দুটো জিনিস আমরা ওভারঅল ভাবে দেখলাম। এবারে আমরা দেখবো অ্যাসেসমেন্টের পার্সপেক্টিভ। আচ্ছা, তোমরা যদি সিলেবাস দেখো, স্টুডেন্টের দুটো জিনিস আমরা দেখি, স্টুডেন্টের দু জায়গায় স্টুডেন্টের একটু গোলায়। সেই গোলানো দুটো জিনিস কি কি? একটা হচ্ছে পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসেসমেন্ট। প্রথমে এইটা নিয়ে আলোচনা করি যে কোনটা পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট আর কোনটা টাইপস অফ অ্যাসেসমেন্ট। এই পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট আর টাইপস অফ অ্যাসেসমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এইটা একটু ভালোভাবে আগে দেখবো। পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্টটা কি? দেখো, পার্সপেক্টিভ মানে হচ্ছে বাংলা হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা স্টুডেন্টদেরকেও তো অ্যাসেসমেন্ট করছি, তো আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, অর্থাৎ কি উদ্দেশ্য, আমি যে স্টুডেন্টদেরকে মানে অ্যাসেসমেন্ট করছি বা মূল্যায়ন করছি, সেই মূল্যায়নের পিছনে উদ্দেশ্যটা কি। তখন আমি আমার উদ্দেশ্যটা জেনে এবং সেই উদ্দেশ্যটা যাচাই করার জন্য অ্যাসেসমেন্ট করব, সেইটা হচ্ছে পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট। আর যখন আমি অ্যাসেসমেন্টের ধরন আর টাইপস অফ অ্যাসেসমেন্টে যাব, সেটা কি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের বিভিন্ন ধরন, অর্থাৎ কি কি ভাবে আমি অ্যাসেসমেন্ট করতে পারি। অর্থাৎ টাইপ অফ অ্যাসেসমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট আমরা তখন আলোচনা করব যখন আমরা অ্যাসেসমেন্ট কি কি ভাবে করতে পারি সেইটা দেখব, তখন আমরা টাইপস অফ অ্যাসেসমেন্টে যাব। এবং যখন অ্যাসেসমেন্ট আমরা কি কি উদ্দেশ্য নিয়ে করতে পারি, যখন উদ্দেশ্যটা কনসার্ন হবে, তখন আমরা পার্সপেক্টিভ অ্যাসেসমেন্টে যাব। পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট তার আমরা বুঝলাম, আমরা এখানে উদ্দেশ্য নিয়ে বলি। এবার আমার এই যে উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটাকেও আমরা 3 ভাগে ভাগ করে পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্টকে 3 ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আচ্ছা, এই অবধি আমরা যেটুকু আলোচনা করলাম, অর্থাৎ অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্টের নেচার কি, এবং পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট আর নেচার অফ এই টাইপস অফ অ্যাসেসমেন্ট, এর মধ্যে একটা তুল্যমূল্য আলোচনা করলাম। এই অবধি কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট আমরা আলোচনা করলাম কি, এখানে আমরা মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একটা স্টুডেন্টকে আমি পড়ালাম বা স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, আমার যখন উদ্দেশ্যটা এইটা যে আচ্ছা আমি তো পড়াচ্ছি, আমি দেখি তো স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে, বা স্টুডেন্টের এই যে আমি এতক্ষণ শেখালাম বা পড়ালাম এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, যেটা আমি এক্ষুনি তোমাদের জিজ্ঞেস করলাম যে এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম এটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা বললে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। এই যে উদ্দেশ্যটা, তোমরা কতটা শিখেছো বা শিখতে পেরেছো কি, বা শিখলেও ভালো করে বুঝতে পেরেছো কি, এই যে পড়ার মধ্যে যে অ্যাসেসমেন্টটা, এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এখানে আমরা লিখেছি কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং আমরা কেন করছি? আমরা করছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ডিউরিং টিচিং এর সময়, পড়াশোনা পাঠ চলাকালীন আমরা আমাদের স্টুডেন্টরা কতটা বুঝতে পেরেছে বা বুঝলেও সেই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে কিনা, এইটা যাচাই করার জন্য যখন অ্যাসেসমেন্ট করব, এইটা হয়ে গেল কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আচ্ছা, ভালো হয়ে গেল, একটা জিনিস হয়ে গেল, সেটা জেনে গেলাম আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এ জেনে গেলাম যে হ্যাঁ স্টুডেন্টরা ভালো করে বুঝতে পেরেছে। তারপরে আসলাম কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অর্থাৎ এইটা হলো কি পার্টটা কমপ্লিট হয়ে গেল, একটা পুরো কনসেপ্ট আমরা আলোচনা করে ফেললাম। আলোচনা করার পর ধরো আজকের পার্ট, আগের দিনের হিসাব করো, আগের দিন আমরা কি করছিলাম, পার্ট এ পড়লাম। পার্ট এ পড়ার পর আমরা সমস্ত স্লাইড যখন আলোচনা করে নিলাম, তোমাদের পার্টটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপর তোমরা কি করলে, কিছু পিওয়াই কিজ দিলে। সেই পিওয়াই কিজ গুলো কেন দিলে? প্রায় এইটা দেখার জন্য দিলাম যে আজকে যে আমরা এতক্ষণ একটা পড়াশোনা করলাম, 1 ঘন্টায় যে আলোচনা করলাম, এই 1 ঘন্টার পর তোমরা কি কি নতুন জিনিস শিখতে পারলে, সেইটা যাচাই করার জন্য আমরা সেই পিওয়াই কিজ গুলো আলোচনা করেছিলাম। সেই পিওয়াই কিজ যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অর্থাৎ
পাঠের শেষে একটা পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে সেই উদ্দেশ্যটা যখন আমি যাচাই করার জন্য পরীক্ষা নিলাম, সেইটা হয়ে গেল অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ভালো কথা, তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হয়ে গেল, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হয়ে গেল। আর একটা জিনিস পড়ে থাকলো, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এইটা কি? এইটা হচ্ছে এরও একটু বড় অ্যাসপেক্ট। কি বড় অ্যাসপেক্ট? যখন এইটা স্টুডেন্ট আজকে আমরা পিওয়াইকিউ নিলাম, তার একটা সে নিজেকে একটা যাচাই করতে পারলো, সে কালকে আবার মক টেস্ট দিল, সে মক টেস্টেও নিজেকে আরেকবার যাচাই করতে পারলো, তারপরে আবার একটা বড় পরীক্ষা দিল, সেই বড় পরীক্ষা সে আবার নিজেকে প্রমাণ করতে পারলো। অর্থাৎ যখন একটা পরীক্ষায় স্টুডেন্ট বারবার নিজেকে প্রমাণ করতে পারবে, বারবার সে নিজেকে নিজের ইমপ্রুভমেন্টটাকে কেয়ার করতে পারবে, সেই উদ্দেশ্য দেখার জন্য যে আমি অ্যাসেসমেন্ট নেবো, সেইটা হয়ে গেল অ্যাসেসমেন্ট অফলাইন। এবার আমরা এই তিনটিকে আরো বিস্তারিত আলোচনা করি। এই তিনটিকে আরো বিস্তারিত আলোচনা করতে পারলে আমি কি দেখলাম? আমরা দেখলাম এখানে আমরা তিনটে অ্যাসেসমেন্ট ছিল, একটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, একটা অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর একটা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি আমরা এখানে লিখে দিয়েছি। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে ডিউরিং টিচিং এর সময় হয়। ডিউরিং টিচিং এর সময় আমরা এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা ইউজ করি। এটা দেখার জন্য কি? এটা দেখার জন্য স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে বা শিক্ষণীয় বিষয়বস্তু ক্লাসেই কতটা বুঝতে পেরেছে সেইটা যাচাই করার জন্য আমরা এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা ইউজ করি। আচ্ছা, এর পারপোজটা কি? এর পারপোজটা হচ্ছে টু গিভ ফিডব্যাক এন্ড হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার লার্নিং। এটার মেন পারপোজ হচ্ছে কি? যে স্টুডেন্ট ক্লাসে কতটা শিখতে পেরেছে বা কতটা যাচাই করতে পেরেছে সেইটা দেখার জন্য আমরা এই অ্যাসেসমেন্টটা ফলো করলাম। আমরা যদি এক্সাম্পল দেখি, এর এক্সাম্পল টিচার ক্লাসে যখন বিভিন্ন কুইজেস নেয় বা বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর নেয়, সেই ছোট ছোট ডিউরিং টিচিং এর সময় যে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো টিচার আলোচনা করছেন, সেগুলো সব অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মধ্যে চলে যায়। সেকেন্ড আসছে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা আমরা কি আলোচনা করলাম? এটা একদম লার্নিং এর শেষে হয়। এবং এটা কেন শেষে হয়? এটা শেষে হয় স্টুডেন্ট নিজে থেকে কতটা ইমপ্রুভ করতে পেরেছে বা কোনো একটা বিষয়ের ওপর কতটা সে দক্ষতা অবলম্বন করেছে, কনসিস্টেন্টলি সে কতটা ইমপ্রুভ করতে পারছে, সেইটা যাচাই করার জন্য যে পরীক্ষাটা, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ এটা আমরা এখানে আলোচনা করলাম কি? এন্ড অফ লার্নিং পিরিয়ড। অর্থাৎ পাঠ্য বিষয়টা কমপ্লিট হয়ে যাওয়ার পর বা কোনো ইউনিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন স্টুডেন্ট নিজের যে এটা আছে, ইমপ্রুভমেন্ট আছে, সেটা টাইম টু টাইম ইমপ্রুভ করতে পারে বা টাইম টু টাইম নোটিফাই করতে পারে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর লাস্ট যেটা ছিল অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এটা কি? এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এটাও অ্যাসেসমেন্ট একটা পার্ট শেষ করার পর হয়। এখানে কি হয়? এখানে স্টুডেন্ট নিজে কতটা শিখতে পেরেছে বা কতটা জানতে পেরেছে, এটা জাস্ট প্রোগ্রেস করে দেখতে পাচ্ছে। এখানে আমরা কিসের মাধ্যমে আমরা এগুলোকে শিখতে পারি? এখানে স্টুডেন্ট তার নিজের যে কাজটা সেটা রিভিউ করতে পারে, নিজে থেকে তার শিক্ষণীয় বিষয়বস্তুটা আপনি আইডেন্টিফাই করতে পারে, ইমপ্রুভ করার একটা জায়গা থাকতে পারে। এইভাবে তারা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এর মাধ্যমে তারা শিক্ষণীয় বিষয়বস্তুকে অ্যাপ্লাই করে। তাহলে আমরা মোটামুটি পার্সপেক্টিভ অফ টিচিং, পার্সপেক্টিভ অফ লার্নিং এ অ্যাসেসমেন্টের যে পার্সপেক্টিভ আছে, ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, সেখানে আমরা এই তিনটে অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করি। তাহলে এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার যখন আমরা আলোচনা করবো, এবার যখন কানেক্ট করবো, এবার দেখো তোমরা কত ভালোভাবে অ্যাড করতে পারো। দেখো, অ্যাসেসমেন্ট এজ লার্নিং থেকে কোশ্চেন এবার এসেছিল নেটে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো এবার স্যার। আমরা দেখো, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা বললেন যে ডিউরিং টিচিং, মানে এটাকে আমরা তোমার এর সাথেও তুলনা করতে পারি যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, মানে ফরমেটিভ। ভেরি গুড, আমি এটাই বলতে চাইছিলাম। এবার আমরা দেখো এই অ্যাসেসমেন্ট ফেলতে পারি। হ্যাঁ, একবার বলো। অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা যেহেতু ডিউরিং টিচিং এর মধ্যে হচ্ছে, তাহলে ওটাকে আমরা ফরমেটিভ এর মধ্যে ফেলছি। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা যেহেতু টাইম টু টাইম মডিফিকেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি ওটাকে মানে ফরমেটিভ এর মধ্যে সামেটিভ এর মধ্যে ফেলতে পারি। সামেটিভ এর মধ্যে ফেলতে হবে। এক্স্যাক্টলি, কারণ এইটা আমরা দেখো পাঠের শেষে নিচ্ছি। অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা আমরা এন্ড অফ লার্নিং পিরিয়ডে নিচ্ছি, এই জন্য এটাকে আমরা সামেটিভ এর মধ্যে ফেলতে পারবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। এবারে আমরা যখন টাইপ করবো, এবার আমরা এটা একটা একটা করে আলোচনা করবো। ভেরি গুড, তোমাদের তো অনেক এক্সপিরিয়েন্স আছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট তো দেখে নিলাম, যে পার্সপেক্টিভ আমরা তিনটে উদ্দেশ্যের জন্য আমরা অ্যাসেসমেন্ট মোটামুটি ভাবে নিতে পারি। তাহলে এবার অ্যাসেসমেন্ট আমরা কি ভাবে নিতে পারবো, এইটা আমরা এবার দেখি যে আমরা কি ভাবে অ্যাসেসমেন্ট নিতে পারি। আমরা দেখছি আমরা মোটামুটি ভাবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে 6 ভাবে অ্যাসেসমেন্ট করতে পারি। একটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে কি সামেটিভ অ্যাসেসমেন্ট,
একটা হচ্ছে কি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে কি প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে নর্ম রিফর্ম অ্যাসেসমেন্ট, আর একটা ক্রাইটেরিয়ান রিফর্ম অ্যাসেসমেন্ট। তাহলে মোরাললেস আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে দেখলাম যে 6 ভাবে অ্যাসেসমেন্ট করা যায়। তাহলে এবার আমরা প্রত্যেকটা অ্যাসেসমেন্ট সম্বন্ধে একটু আলোচনা করি, দেখি কি আছে। প্রথমে হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এইটা দেখো, এইটা হচ্ছে কি ডিউরিং টিচিং। এখানে মিনিং এই লেখা আছে যে দিস ইজ ডান ডিউরিং দ্য লার্নিং প্রসেস টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট প্রোগ্রেস এন্ড গিভ দেম ফিডব্যাক টু ইমপ্রুভ। অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা যেটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এ পড়েছিলাম, অ্যাজ ইট ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ওখানে ফর ছিল আর এখানে সেই ফর দিয়ে শুরু হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো এটা যেন না বলে, ওখানে অ্যাসেসমেন্ট যেরকম অ্যাসেসমেন্ট ফর লার্নিং ছিল, সেই ফর ডিকোড হচ্ছে কার সাথে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের সাথে। তাহলে এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কি দেখতাম যে এটাও ডিউরিং টিচিং এ হয়, কি জন্য, এটা দেখার জন্য যে স্টুডেন্ট তার ক্লাসে পড়াশোনার মধ্যে কতটা প্রোগ্রেস, কতটা জানতে পেরেছে, বা ক্লাসের মধ্যে পাঠ্য বিষয়টা কতটা শিখতে পেরেছে, বা কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এইটা যাচাই করার জন্য আমরা ক্লাসেই যে ডিউরিং টিচিং এর যে অ্যাসেসমেন্টটা নিয়ে নিই, এটাকেই বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, এটা কিভাবে নেই? এটা আমরা ছোট ছোট কুইজের মাধ্যমে বা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমরা নিতে পারি। এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, এটা টিচার আর স্টুডেন্ট দুজনেই বুঝতে পারে যে আমাদের পড়ার মধ্যে কোন জায়গায় কমতি আছে, এবং সেই কমতিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা নিই। তাহলে খুব সুন্দরভাবে আমাদের এটা ক্লিয়ার হলো যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমাদের এইভাবে ক্লিয়ার হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি অ্যাসেসমেন্ট, ওখানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং একটা ছিল, সেখানে কি দেখেছিলাম, অ্যাসেসমেন্ট অফ লার্নিং এ একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এন্ড অফ ইউনিট। দেখো এখানে আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এ এন্ড অফ লার্নিং পিরিয়ড, মানে লার্নিং পিরিয়ডের শেষে। সেরকমই আমরা অ্যাজ ইট ইজ যদি আমরা সামেটিভ অ্যাসেসমেন্টে দেখি, এখানেও দেখি এন্ড অফ ইউনিট অর টার্ম, একদম এই কি টার্ম মিলে যাচ্ছে। অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লার্নিং এ যা যা ক্রাইটেরিয়া গুলো ছিল, সব ক্রাইটেরিয়া অ্যাজ ইট ইজ সামেটিভ অ্যাসেসমেন্টে চলে আসছে। এখানে আমরা কি আলোচনা করছি, এখানে আমরা কোনো পাঠ্য বা কোনো লেসেন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই লেসেনটা স্টুডেন্ট ওভারঅল ভাবে কতটা শিখতে পেরেছে, সেইটা যাচাই করি এই সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। এর একদম ফিক্সড এক্সাম্পল কি আমরা সবাই ছোটবেলায় পড়েছি, সেটা হচ্ছে ক্লাসের ফাইনাল এক্সাম। ক্লাসে যখন ফাইনাল এক্সাম হয়, তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, ক্লাসে যখন ফাইনাল এক্সাম হয়, ফাইনাল এক্সামে আমরা এক্সাম পার করার পর, এক্সাম পরীক্ষা দেওয়ার পর আমরা কি আর নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারি? না, শুধরে নিতে পারি না। ওই ক্লাসে ফাইনাল এক্সাম হয়ে গেল মানে ওই ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা আবার নতুন একটা ক্লাসে যাই। সেরকমই সামেটিভ অ্যাসেসমেন্টে তাহলে দেখলাম কি, সামেটিভ অ্যাসেসমেন্টে ইমপ্রুভমেন্টের কিন্তু কোনো জায়গা থাকছে না, যে ইমপ্রুভমেন্টের জায়গাটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টে ছিল। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যেখানে আমাদের ক্লাসেই শিক্ষক কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা যাচাই করে ধরিয়ে দিচ্ছিলেন এবং নিজে থেকে ইমপ্রুভ করার একটা জায়গা দিচ্ছিলেন, সামেটিভ অ্যাসেসমেন্টটা সেই কোনো মানে সেই ইমপ্রুভমেন্ট করার কোনো জায়গা আমরা পাচ্ছি না। অর্থাৎ এই অ্যাসেসমেন্ট কি দেখলাম, এই অ্যাসেসমেন্ট একটা ইউনিট কমপ্লিট হয়ে গেল, তারপর স্যার ক্লাসে এসে প্রশ্ন করলেন, ইউনিটে কমপ্লিট হওয়ার পর স্যার প্রশ্ন করতে দিলেন, সেটা পরীক্ষার মাধ্যমে, ফাইনাল এক্সামের মাধ্যমে সেই এক্সামটা আমি অ্যান্সার দিলাম, আমি আমার রেজাল্ট পেয়ে গেলাম। বাট এখানে আমি আমার যে সমস্যা বা যে কমতিগুলো ছিল সেটা কিন্তু আমি চিহ্নিত করার বা ইমপ্রুভ করার কোনো জায়গা পাচ্ছি না। এই আচ্ছা, এবার সামেটিভ অ্যাসেসমেন্ট কি জন্য ইম্পর্টেন্ট? সামেটিভ অ্যাসেসমেন্ট এই জন্য ইম্পর্টেন্ট, এখানে যেন স্টুডেন্ট তার যে লার্নিংটা সেটা যেন সেই পারফরমেন্স যেন মেজার করতে পারে, যে আমি যে 1 বছর পড়াশোনা করলাম, এই 1 বছর আমি কি শিখলাম, এইটা মেজার করার জন্য সামেটিভ অ্যাসেসমেন্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওভারঅল দুটোই অ্যাসেসমেন্ট দেখলাম, একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, যেটা ক্লাসে হয় ডিউরিং টিচিং এ, যেখানে একটা জায়গা থাকে যে নিজেকে ইমপ্রুভ করা। এটার ছোট্ট উদাহরণ কি, ক্লাস টেস্ট হতে পারে, পিওয়াই কুইজ আমরা যেরকম ক্লাসে নিই, এই পিওয়াই কুইজ গুলো হতে পারে। আচ্ছা, ছোট ছোট আমরা মক টেস্ট নিই, এইগুলো সব ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়তে পারে। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কি, একদম ফাইনাল নেটের পরীক্ষা। ফাইনাল নেটের পরীক্ষার পরে কি আর জায়গা থাকে যে না ওইবারে পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট পেয়ে গেল, ইদার আমি পাস করলাম, ইদার আমি ফেল করলাম, আমার আর কোনো ইমপ্রুভমেন্ট করার, ওইবারে আর কোনো ইমপ্রুভ করার কোনো জায়গা আমার থাকলো না। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার কি আছে, এবার দেখলাম ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট এই অবধি স্টুডেন্টদের খুব ভালো হয়, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট থেকে শুরু হয় সমস্যাটা কি, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি, এটা দেখছি এটা দুভাবে হতে পারে। এটা বিগিনিং এর ক্ষেত্রে হতে, পাঠ শুরুর, পাঠের একদম প্রথমে হতে পারে, আর পাঠ আলোচনা করার শেষে হতে পারে। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট দেখো তোমরা নামেই পেয়ে যাবে ডায়াগনস্টিক। অর্থাৎ ডায়াগনস্টিক কি, যেটা কি উদ্দেশ্যে নেওয়া হয়, যেটা স্টুডেন্টদের স্ট্রেংথ এবং উইকনেসকে আইডেন্টিফাই করার জন্য দেওয়া হয়। আমি ক্লাসে পড়ানোর পর আমার মনে হলো যে আজকে এখানে ধরো কথার কথা তোমরা 20 জন পড়ছো,
আমি দেখলাম যে অনলাইনে তো সবাইকে ইন্ডিভিজুয়াল ভাবে দেখা যায় না যে কে কতটা শিখেছে। আমি সবাইকে একদিন অফলাইনে এক জায়গায় আসতে বললাম, এসে আমি ছোট মতো করে একটা পরীক্ষা নিলাম। একটা পরীক্ষা নিয়ে ভাবলাম যে তোমাদের 50 নম্বরের একটা পরীক্ষা নেব। পরীক্ষা নিয়ে আমি দেখলাম তোমাদের যে 10টি ইউনিট আছে, কিছু কিছু ইউনিট তোমাদের খুব ভালো হচ্ছে সবার, আবার কিছু কিছু ইউনিট খুব সমস্যা হচ্ছে। এই যে আমি তোমাদের স্ট্রেংথ আর উইকনেস আইডেন্টিফাই করলাম স্টুডেন্টদের, যে স্টুডেন্টদের কিছু কিছু জায়গায় তাদের মোটামুটি যে জায়গায় আছে তারা চোখ বন্ধ করে যে জায়গায় পারবো সে জায়গায় আছে, আর কিছু কিছু ইউনিট তাদের এমন আছে তাদের এখানে এখনো কাজ করতে হবে। সেইটা তাদের উইকনেসটা আমি আইডেন্টিফাই করলাম, এবং সেই উইকনেসটা আইডেন্টিফাই করে আমি তোমাদের যে ইউনিটগুলো সমস্যা বেশি সেই সব ইউনিটগুলোর জন্য আবার রিপিটেড ক্লাস নিলাম। যেহেতু ওদের কথার কথা পেডাগজি অ্যান্ড্রাগজিতে ওদের উইকনেস আছে, তো পেডাগজি অ্যান্ড্রাগজি আমি আবার পড়াবো। এই যে আইডেন্টিফাই করে আবার একটা রিমিডিয়াল টিচিং দিলাম। এই লক্ষণের জন্য যে অ্যাসেসমেন্ট করছি সেইটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এগুলো একদম ইজি, তোমরা প্রত্যেকটা অ্যাসেসমেন্ট যখন আলোচনা করবে না, মানে আমরা যখন আলোচনা করছি, তোমরা জাস্ট উদাহরণটা একটুখানি মনে রাখবে বা খাতায় লিখে নেবে, তাহলে জীবনে এই অ্যাসেসমেন্ট গুলো ভুলবে না এবং এখান থেকে প্রত্যেকটা অ্যানালিটিক্যাল প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসবে। তাহলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট আমি আবার বললাম, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি, এটা আমরা পাঠের শুরুতেও নিতে পারি এবং পাঠের শেষেও নিতে পারি। কেন নি? আমি স্টুডেন্টের স্ট্রেংথ আর উইকনেস দেখার জন্য। এবং স্ট্রেংথ আর উইকনেস কেন দেখছি? তাদের উইকনেস গুলোকে ইমপ্রুভ করার জন্য, সেই উইকনেস গুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে ইমপ্রুভ করার জন্য আমরা এই অ্যাসেসমেন্টটা নিচ্ছি। এটা কেন এখানে তোমরা হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট এখানে স্পষ্ট লেখা আছে। এটা হেল্প করে টিচারকে স্টুডেন্টদের সেই সমস্ত এরিয়াগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, যেইগুলোকে তাদের দুর্বলতা আছে সেইগুলোকে তাদের ইমপ্রুভ করার জন্য টিচারকে সাহায্য করে বোঝার জন্য। তাহলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টও হয়ে গেল। এবার দেখো তোমরা পাচ্ছ প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ তোমরা দেখুন শব্দের মধ্যেই পাচ্ছ প্লেসমেন্ট, অর্থাৎ প্লেসমেন্ট শব্দটা থাকছে। প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট এইটা কি হচ্ছে? এইটা পাঠের শুরুতে হয়, এটা পাঠের কোনো আলোচনা, কোনো কোর্স বা কোনো কিছু শুরু করার আগে আমরা এই অ্যাসেসমেন্টটা করি। এই অ্যাসেসমেন্টটা কেন করি? এই অ্যাসেসমেন্টটা করি স্টুডেন্টকে আমরা সেই অনুযায়ী প্লেসমেন্ট করি বা প্লেসমেন্ট কিরকম। ধরো তোমরা সবাই স্বপ্ন দেখছো বা যে জন্য পড়াশোনা করছো কি, তোমরা সবাই নিজেদেরকে একজন ভালো ভালো অধ্যাপক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও। তোমরা মনে করবে তোমরা আজকে এত কষ্ট কেন করছো, তোমাদের সবারই একটা স্বপ্ন আছে যে আমি নিজেকে একদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবো। তো সেই জন্য তোমরা এত পড়াশোনা করছো, এত চেষ্টা করছো। তো তোমরা ভাবলে যে আমি যেহেতু করবো, প্রফেসর হবো, তো আমার ইংলিশটাকে ইমপ্রুভ করা খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু বড়দেরকে নিয়ে পড়াবো, আমার যেহেতু প্রচুর পেপার পাবলিকেশন করতে হবে, সেই জন্য আমাকে ইংলিশটা ইমপ্রুভ করার খুব প্রয়োজন। এবার তুমি একটা ইনস্টিটিউশনে আসলে এবং সেই ইনস্টিটিউশনে তুমি ধরে নিলাম তোমার ইংলিশ খুব একটা ভালো না, তুমি সেই ইনস্টিটিউশনে আসলে তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। এবার সেই ইনস্টিটিউশনে দেখলাম আমরা যে ইংলিশে কোর্সটা আছে, স্পোকেন ইংলিশের যে কোর্সটা আছে সেটা 3টে লেভেল আছে, মানে 3টে কোর্স আছে, একটা ফর বিগিনার, একটা ফর মিডিয়াম আর একটা ফর অ্যাডভান্স লার্নারদের জন্য। এবার তারা তো তোমাকে কোন জায়গায় প্লেস করবে সেটা তো তারা বুঝতে পারবে না। তো তারা প্রথমে কি করলো, তুমি কতটা ইংলিশ পারো তার সেই হিসাবে তারা তোমার সাথে একটা কথোপকথন করবে, এবং কথোপকথন করে তোমাকে দেখে তারা বুঝে গেল যে না এই স্টুডেন্টটার ইংলিশ লেভেল মিডিয়াম, তাহলে একে যে মিডিয়াম যে আমাদের ব্যাচটা ছিল সেই মিডিয়াম ব্যাচে প্লেস করে দিলাম। বা এই স্টুডেন্টের যে লেভেলটা আছে সেটা একদম বিগিনার লেভেলে বা খুব কাঁচা, একদম গোড়া থেকে একে শেখাতে হবে, তাই এদেরকে এই স্টুডেন্টটাকে আমার যে ব্যাচটা আছে, বিগিনার ব্যাচ আছে, সেই বিগিনার ব্যাচে প্লেস করলাম। এইটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের খুব সুন্দর একটা উদাহরণ। তাহলে এই উদাহরণটা তোমরা মনে রাখবে, এই উদাহরণটা মনে রাখলে তোমাদের সবসময় খুব ইজি ভাবে প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট হয়ে যাবে। তাহলে প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট কি? প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে আমরা এই একটা অ্যাসেসমেন্ট নিই, যে অ্যাসেসমেন্টটা আমরা কি জন্য নিই? স্টুডেন্টকে নির্দিষ্ট জায়গায় প্লেস করার জন্য, অর্থাৎ কোন জায়গায় প্লেস করলে তার জন্য সব থেকে বেটার হবে, সে সব থেকে বেটার শিখতে পারবে বা সে সব থেকে বেটার অ্যাকশন করতে পারবে, সেই যাচাই করার জন্য আমরা যে অ্যাসেসমেন্টটা নিই সেটা হয়ে গেল প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন অব্দি 4টে অ্যাসেসমেন্ট শিখেছি। 4টে অ্যাসেসমেন্ট কি সবাই ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। হ্যাঁ বলো স্যার, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টকে আমরা নির্ণায়ক অ্যাসেসমেন্ট বলতে পারি? নির্ণায়ক? হ্যাঁ বলতে পারি, হ্যাঁ বলতে পারি, অবশ্যই বলতে পারি। হ্যাঁ, কেউ কি কিছু বলছো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই যে প্লেসমেন্ট অ্যাসেসমেন্টটা যেটা বললেন যে নির্দিষ্ট জায়গায় প্লেসমেন্ট করার জন্য, ওটা ধরুন যদি একটা উদাহরণ হিসেবে বলি যে আমরা যখন মানে স্কুলে যখন বা কোনো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যখন আমরা কোনো কোর্সে ভর্তি হচ্ছি, তার জন্য এখন এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়, সেটাও এক প্রকার কি যে আমার এক্স্যাক্টলি
অবশ্যই আমি ওইটা বলতাম স্যার এক্সাম। এটাও প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের খুব সুন্দর একটা উদাহরণ। অবশ্যই দেখো তোমাদের নিজেদেরই অনেক সুন্দর ধারণা আছে, এটাও একটা প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের উদাহরণ তোমরা যেটা বললে। অর্থাৎ আমি আবার যারা শুনতে পারিনি তাদের জন্য বলে দিচ্ছি, ক্লাসে যে আমরা দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটি যখন পিএইচডি অ্যাডমিশন নেয় বা এমএ অ্যাডমিশন নেয়, তখন তারা একটা এন্ট্রান্স টেস্ট নেয়। অর্থাৎ সেই এন্ট্রান্স টেস্টে যারা যারা পাস করে তারাই সেই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়, অর্থাৎ সেই জায়গায় প্লেসমেন্ট হয়। এইটাও একটা খুব সুন্দর উদাহরণ প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, এবার যে দুটো আছে সেটা হচ্ছে নর্ম রেফর্ম টেস্ট আর ক্রাইটেরিয়ান রেফর্ম টেস্ট। নর্ম রেফর্ম টেস্টে কি? নর্ম রেফর্ম টেস্টটা হচ্ছে একটা পরীক্ষা যখন হচ্ছে এবং সেই পরীক্ষায় যারা যারা স্টুডেন্ট আছে, ধরো একটা পরীক্ষায় 100 জন পরীক্ষা দিয়েছে, সেই 100 জন নিজেদের মধ্যে 100 জন যে স্টুডেন্ট তাদের পারফরমেন্সে যখন আমরা কম্পেয়ার করছি, এবং কম্পেয়ার করার পর আমরা একটা নির্দিষ্ট পার্সেন্ট, হয়তো 1% কি 2% বা 3%কে পাস করাচ্ছি, সেই পরীক্ষাটা হয়ে যাবে নর্ম রেফর্ম টেস্ট। অর্থাৎ আমরা পরীক্ষার ডিফিকাল্টি ভ্যালু কি ছিল বা ইজি ছিল কি কঠিন ছিল আমরা সেই দিকে দেখবো না, আমরা দেখবো সেই পরীক্ষায় যারা যারা পার্টিসিপেট করেছে, যারা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছে তারা নিজেদের মধ্যে কেমন পারফরমেন্স করেছে, সে অন দ্য বেসিস অফ তাদের পারফরমেন্স আমরা টপ 1% বা টপ 2% বা টপ 3%কে আমরা সেই পরীক্ষায় পাস হিসাবে গণ্য করি। এবার তোমাদের কাছে সবার কাছে আমার একটা মানে এই প্রশ্নটা, নর্ম রেফর্ম টেস্টের বা নর্ম রেফর্ম অ্যাসেসমেন্টের একটা উদাহরণ আমাকে বল। স্যার নেটের রেজাল্টটা তো এক্সামে যে কাট অফ মার্কস ওঠে, হ্যাঁ কি বললে আরেকবার বলো। বলছি নেটে যে রেজাল্টটা হয় কাট অফ মার্কের উপরে, ওটা তো নর্ম রেফারেন্স টেস্ট। ভেরি গুড, ভেরি গুড, ওটা একটা আমি তোমারটা শুনলাম, আর একজন কি বলতে চাইলো সেটা তারটা একটু শুনি। হ্যালো স্যার, ওটাই বললাম যে বিভিন্ন এক্সামে যে কাট অফ মার্কস ওঠে, তো ওইটার কথাই বলছিলাম। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যালো স্যার, ভেরি গুড। হ্যাঁ আর বলো। ওই যে রেফারেন্স টেস্ট আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের ক্ষেত্রে ওই যে পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের যে ব্যাপারটা চলে, ওইটার হ্যাঁ। ক্ষেত্রেও অনেকটা করে, যে যেমন পার্সেন্টাইলের ক্ষেত্রে কি হচ্ছে যে একজন, ধরো আমি 100 জন স্টুডেন্ট যদি এক্সাম দিচ্ছে, 100 জন এক্সামের মধ্যে যে আমার একটা ক্রাইটেরিয়া থাকে, যে আমার এইরকম এনটিএ একটা ক্রাইটেরিয়া করে দেয়, সেই অনুযায়ী কি হচ্ছে যে আমার ওই 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিল, তার মধ্যে হাই স্কোর যে পেয়েছে, সে তার মার্ক থেকে যখন আমাদেরকে আবার মানে তার পরবর্তী যারা থাকবে তাদেরকে ইভালুয়েশন করে যে পার্সেন্টাইলের নাম্বার গুলো দেওয়া হয় না, সেটার ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আমি তাহলে যেটা তুমি বললে, যেটা আমি বুঝতে পারলাম সেটা আমি আবার সবাইকে বলি। তাহলে নর্ম রেফর্ম টেস্টে তোমাদের খুব সুন্দর একটা ধারণা আছে, সেটা কি, আমরা যে নেট এক্সাম দিচ্ছি এই নেট এক্সামটা খুব সুন্দর একটা নর্ম রেফর্ম টেস্টের উদাহরণ। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এখানে আমরা দেখলাম যে যারা যারা পরীক্ষা দিচ্ছে, আমরা বিভিন্ন লাস্ট 3 বছরের যদি নেটের এক্সাম তুলে নিই, আমরা দেখবো বিভিন্ন বছর বিভিন্ন ডিফিকাল্টি লেভেল বিভিন্ন। এবছর যেমন এবছর লাস্ট পরীক্ষাটার ডিফিকাল্টি ভ্যালু সব থেকে বেশি বলে অনেকে বলছেন, বাট এর আগের যে দুটো পরীক্ষা হয়েছিল সেই দুটো পরীক্ষায় ডিফিকাল্টি লেভেল কিন্তু এর থেকে অনেকটা ইজি ছিল। বাট আমরা কিন্তু নর্ম রেফর্ম টেস্ট যখন নেবো, অর্থাৎ এনটিএ যেটা করে, এনটিএ ডিফিকাল্টি লেভেলটা দেখে না। এনটিএ যেটা দিচ্ছে যে স্টুডেন্ট যারা যারা পার্টিসিপেট করেছে তারা নিজেদের মধ্যে রেজাল্ট কেমন করেছে। যদি সবাই ভালো পারফর্ম করে বা যদি সবাই খারাপ পারফর্ম করে, তার মধ্যে থেকে কে বেশি ভালো পারফর্ম করেছে সেইভাবে তারা মোডাল ভ্যালু অনুযায়ী পার্সেন্টাইল ক্যালকুলেট করে এবং টপ 1%-কে জিআরএফ দেয়। এইটা হচ্ছে নর্ম রেফর্ম টেস্ট। অর্থাৎ এখানে কোনো 20 সালের যে এক্সামটা হয়েছিল সেখানে শুধু মানে নাম্বার কিছু গ্রেড পয়েন্টে মানে ওই পার্সেন্টাইলে নাম্বার দিয়েছিল আর কি, পার্সেন্টাইলেই ওইটা যেটা তোমরা পার্সেন্টাইল, ওইটা একটা আলাদা কনসেপ্ট আছে। ওইটা যখন ওইটার জন্য দেয় হচ্ছে যখন এনটিএ দুটো আলাদা আলাদা শিফটে বা মাল্টিপল শিফটে পরীক্ষা নেয়, তখন তো দুটো পরীক্ষার ডিফিকাল্টি লেভেল কখনো এক থাকে না, ওই দুটো পরীক্ষার ডিফিকাল্টি লেভেল আলাদা হয়ে যায়। একটা পরীক্ষা ধরো এডুকেশনের আমি একটা শিফট 1 এ একটা পরীক্ষা দিলাম, একটা শিফট 2 এ পরীক্ষা দিলাম, ওই তখন ডিফিকাল্টি লেভেল করার জন্য তখন আলাদাভাবে পার্সেন্টাইল করে। ওটা এনটিএর একটা আলাদা প্যাটার্ন আছে। এনটিএ যখন তোমরা ওই এনটিএর ওয়েবসাইটে গেলে তোমরা ওই এনটিএর ইভালুয়েশনের মধ্যে ওই প্যাটার্নটা, ওই ফর্মুলাটা দেখতে পাবে। আমরা ওই দিকে ঢুকছি না, আমরা জাস্ট ওভারঅল দেখছি। ওভারঅলে এনটিএ যে 1% বা 2% যে রেজাল্টটা নিচ্ছে নন রেফারেন্স অ্যাসেসমেন্ট। এবার এনটিএ যে অ্যাসেসমেন্টটা নিচ্ছে, বলো তো তোমাদের দেখি তোমাদের কতটা ধারণা আছে। এনটিএ যে অ্যাসেসমেন্টটা নেয় আমরা যেটা দেখি 6% নেট আর 1% জিআরএফ। এটা কি ফিক্সড? ইয়েস অর নো উত্তর দিবে। এটা কি ফিক্সড না এটা ফ্লেক্সিবল?
স্যার আরেকবার বলুন। বলছি এনটিএ যে পরীক্ষাটা না, এনটিএ প্রত্যেক বছরে দুবার করে যে পরীক্ষাটা নিচ্ছে, মানে নেটের যে পরীক্ষাটা নিচ্ছে, এখানে যে তোমার 1% কে জেআরএফ দিচ্ছে আর 6% স্টুডেন্ট নেট পাচ্ছে। তো এই যে পার্সেন্টেজটা, এটা কি ফিক্সড নাকি এটা চেঞ্জ হয় প্রত্যেক বছর বছর? এটা ফিক্সড। ফিক্সড স্যার। ফিক্সড, আচ্ছা। বাকি হ্যাঁ ওটা বাকিটা ফিক্সড স্যার, ফিক্সড ফিক্সড ওটা স্যার, চেঞ্জ হয় না। চেঞ্জ হয়। Okay. তাহলে সবাই বললে এটা ফিক্সড, বাট সঠিক উত্তর হচ্ছে এটা কিন্তু ফিক্সড না। তার কারণ হচ্ছে তোমরা যদি প্রত্যেক বছর এনটি একটা ফাইনাল স্কোর জানানোর পর একটা শিট জারি করে, সেই শিটে কি দেয়, নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ারিং দেয়, এবং নাম্বার অফ স্টুডেন্ট নেট কোয়ালিফাই দেয়, এবং নাম্বার অফ স্টুডেন্ট জিআরএফ পাস দেয়। তোমরা দেখবে প্রত্যেক বছর, ওইটা আমি লাস্ট 3 বছর ধরে অ্যানালিসিস করেছি, প্রত্যেক বছর কিন্তু জিআরএফ 1% থাকে না। কোনো বছর 0.8% দেয়, কোনো বছর 1.2% অব্দি জিআরএফ দেয়, আবার কোনো বছর 6%-এর জায়গায় 4 পয়েন্ট সামথিং নেট দেয়, আবার কোনো বছর 8 পয়েন্ট সামথিং এ গিয়ে নেট দেয়। এইটা তাহলে কেন হয়? যদি ফিক্সড থাকে তাহলে তো আমাকে একদম যে কজন পরীক্ষা দিয়ে তার একদম 1% কে আমাকে জিআরএফ দিতেই হতো, আর একদম যে কজন পরীক্ষা দিয়েছে তার 6% কে জিআরএফ দিতেই নেট দিতেই হতো। কিন্তু এনটিএ কিন্তু এটা করেন। এটা তোমরা প্রত্যেকটা আজকে বাড়ি গিয়েই তোমরা মানে বাড়িতেই তোমরা আছো, যদিও তোমরা পরীক্ষা মানে পড়া হয়ে গেলে তোমরা এনটিএ এর ওয়েবসাইটে গিয়ে লিখবে যে এর আগের বারে যে মানে 2023-এর যে ডিসেম্বর সেশনে পরীক্ষা হয়েছিল তার যে ফাইনাল যে লিস্টটা, মানে এনটিএ একদম পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা পাবলিক নোটিশ জারি করে, যেখানে ইন্ডিয়া প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টোটাল অ্যাপিয়ারিং স্টুডেন্ট, তাদের মধ্যে পার্সেন্টেজ অফ নেট কোয়ালিফাইড আর পার্সেন্টেজ অফ জিআরএফ কোয়ালিফাইড, দেখবে তোমরা 1% কিন্তু প্রত্যেকবারে পাবে। এইটা এই জন্যই, কারণ এনটিএ যখন পরীক্ষা না, কারণ এনটিএ নর্ম রেফর্ম অ্যাসেসমেন্ট করে, এনটিএ পারফরমেন্স দেখে। যদি এনটিএ দেখে যে হ্যাঁ আমরা মোটামুটি ভাবে স্টুডেন্টের যে পরীক্ষার যে ডিফিকাল্টি লেভেল, সেই ডিফিকাল্টি লেভেল থেকে আমরা যদি জিআরএফ নিই, একটা পার্সেন্টাইল অফ স্টুডেন্টকে আমরা বের করলে মোটামুটি জিআরএফ এর যে লেভেল সেটা ঠিক আছে, এনটিএ তখন সেই লেভেলে চলে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা সবাই আজকে একটু দেখবে, আমি পরের দিন ক্লাসে এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা এটা সবাই ইন্ডিভিজুয়াল লেভেল একটু জানবে। হ্যাঁ, আচ্ছা। নেক্সট কি দেখলাম, তাহলে নর্ম রেফর্ম টেস্টের আমরা অনেকটা আলোচনা করে ফেললাম। তাহলে নর্ম রেফর্ম টেস্টের আমরা মোটামুটি ভাবে উদাহরণ কি দেখলাম, যে পরীক্ষা স্টুডেন্টদেরকে পারফরমেন্স অন দ্য বেসিস অফ স্টুডেন্ট পারফরমেন্সকে কম্পেয়ার করা হয়, এবং কম্পেয়ার করে যারা হাইয়েস্ট লেভেল অফ স্টুডেন্ট তাদেরকে পাস বলে গণ্য করানো হয়, সেই সমস্ত পরীক্ষাকে বা সেই সমস্ত অ্যাসেসমেন্টকে নর্ম রেফর্ম টেস্ট। এবং এর একটা নির্দিষ্ট মানে টার্ম আছে। এই নর্ম রেফর্ম টেস্টের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাবো যেখানে যেখানে পার্সেন্টাইল আছে, অর্থাৎ রেজাল্ট পার্সেন্টাইলে আসে, সেইটা আমরা বলতে পারি এটা চোখ বন্ধ করে নর্ম রেফর্ম অ্যাসেসমেন্টের একটা উদাহরণ। এরপরে আমরা কি দেখছি, এরপরে আমরা ক্রাইটেরিয়ান রেফর্ম অ্যাসেসমেন্ট দেখছি। অর্থাৎ এখানে আমরা একটা শব্দ পাচ্ছি কি, ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে পরীক্ষার আগে থেকেই আমরা একটা ক্রাইটেরিয়া সেট করছি, বাট এটা আগে থেকে মাথায় রাখতে হবে, এই যে ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু আমরা পরীক্ষার পরে সেট করছি না, এটা আমরা পরীক্ষার আগে সেট করছি। পরীক্ষার আগে আমরা ক্রাইটেরিয়া সেট করে দিলাম, স্টুডেন্টকে বলে দিলাম যে হ্যাঁ তোমাদেরকে আমরা এই ক্রাইটেরিয়া বেঁধে দিলাম, এই ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের পরীক্ষার কোয়ালিফাইং মার্কস। সেই ক্রাইটেরিয়াটা দেখে স্টুডেন্ট যদি সেই ক্রাইটেরিয়াটা পার করে যায়, সেই ক্রাইটেরিয়া পার করে গেলে স্টুডেন্ট পাস করে যাবে, এবং সেই ক্রাইটেরিয়াটা পার করতে না পারলে স্টুডেন্ট ফেল করে যাবে। এর একটা সুন্দর উদাহরণ তোমরা জানো, এটারও বহু উদাহরণ আছে, দেখি তোমাদের উদাহরণ। স্যার ওটা যেমন আমাদের মাস্টার ডিগ্রিতে 60% পেলে আমরা ফার্স্ট ক্লাস পাই, বা আপনার ওই যে টেট পরীক্ষাগুলো যে হয় প্রাইমারি আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, সেখানে 60% পেলে আমরা কোয়ালিফাই করব, বা এসসি এসটি ওবিসি তে 55% পেলে আমরা টেট পাস করে যাব। ওইটাই তো ক্রাইটেরিয়ান রিফারেন্স টেস্ট। এক্স্যাক্টলি আমি এটাই চাইছিলাম যে টেটটা হচ্ছে একদম, আমরা এমন এমন এক্সাম্পল আলোচনা করব যেটা একদম আমাদের সামনে বাস্তব জীবনে চলছে। তো বাস্তব জীবনে এক্সাম্পল গুলো আলোচনা করলে আমরা জীবনে ভুলবো না। তাহলে ক্রাইটেরিয়া রিফর্ম টেস্ট একটা সুন্দর উদাহরণ হচ্ছে টেট পরীক্ষা। টেট পরীক্ষা যদিও আমাদের রাজ্যে অবস্থা খুব খারাপ, তবুও টেট পরীক্ষাটা বছর বছর মোটামুটি হচ্ছে, চাকরি হচ্ছে না, তবুও টেট পরীক্ষাটায় আমরা এটা একটা টিপিক্যাল এক্সাম্পল অফ ক্রাইটেরিয়ান রিফর্ম টেস্ট। অর্থাৎ পরীক্ষার আগেই যারা যারা ফর্ম ফিল আপ করে তারা জানে যে আমি জেনারেল ক্যান্ডিডেট, মানে আমাকে 60% পেতে হবে, 60% পাস করলে আমি পাস করে গেলাম। যারা যারা রিজার্ভেশন স্টুডেন্ট তাদের 55% পেতে হবে, 55% পার করতে হবে, আমি পাস করে গেলাম। এই ক্রাইটেরিয়াটা বেঁধে দেওয়া হলো। তাহলে মোটামুটি আমরা 6টা অ্যাসেসমেন্ট করলাম। এই 6টা অ্যাসেসমেন্টকে যদি আমরা সামারি আকারে করি, তাহলে সামারি আকারে আমরা কি দেখতে পেলাম, ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি, এটা ডিউরিং টিচিং এ হয়, এটার মূল মোটো কি, এটা ডিউরিং লার্নিং এ তার প্রোগ্রেসটা চেক করার জন্য আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দিচ্ছি। আচ্ছা,
নেক্সট হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা করছি কি আমরা যে লার্নিংটা সেটা ইভালুয়েট করার জন্য, যে লার্নিংটা আমরা কতটা শিখলাম, কিভাবে শিখলাম, সেই লার্নিংটাকে ইভালুয়েট করার জন্য আমরা যে অ্যাসেসমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা কি, যখন আমরা স্ট্রেংথ উইকনেস, লার্নিং এর স্ট্রেংথ উইকনেস আইডেন্টিফাই করবো, সেইটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট কি, যেখানে আমরা যে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা স্টুডেন্টকে প্লেস করবো, তার সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারবো, সেইটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। আর নর্ম রেফর্ম টেস্টে আমরা কি, আমরা স্টুডেন্টকে অন্যান্য পার্টিসিপেন্টের সাথে কম্পেয়ার করছি, সেই কম্পেয়ার করে যে আমরা অ্যাসেসমেন্ট করছি সেটা আমরা নর্ম রেফর্ম টেস্ট করছি। আর ক্রাইটেরিয়া রেফর্ম টেস্ট হচ্ছে আমরা কম্পেয়ার করছি, বাট একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড বা যে ক্রাইটেরিয়াটা আমি আগে থেকে নির্ধারণ করে রেখেছিলাম, সেই ক্রাইটেরিয়ার সাথে আমি যখন কম্পেয়ার করলাম, সেই কম্পেয়ার করার পর আমি যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফর্ম টেস্ট। তাহলে এতক্ষণ আমরা যা যা পড়লাম সবার কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ভেরি ভেরি গুড। এবার মোটামুটি আমরা আজকে আমরা অ্যাসেসমেন্ট পার্টটা মোটামুটি জানি। এবারে আমরা যে পার্টে আসবো সেই পার্টটা কিন্তু, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম যে ওই যে এটা মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা আমরা শুধু মানে কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকেই আমরা জাজমেন্ট করছি যদি আমি বলি। আর সামেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও আমরা জাজমেন্ট করছি বলতে পারো। আবার কো কারিকুলার, ধরো কো কারিকুলার লার্নিং মানে শুধুমাত্র তো পাঠ্য বিষয় না। ধরো তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটি করাচ্ছ, সেই কো কারিকুলার অ্যাক্টিভিটি করার সময় হয়তো ক্লাসের টিচার ডান্স পারফর্ম করছে, সেই ডান্স পারফর্ম করার সময় যদি টিচার স্টুডেন্টের ভুলটা ধরিয়ে দেয়, সেটাও কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্টের মধ্যে যাবে। এবং সেই যে বিএড এর যখন এক্সটার্নাল টিচার এসেছিলেন, আমাকে ওই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল যে কোন মূল্যায়নে যে পাঠ্যক্রমিক বিষয়ের সাথে সাথে স্বপাঠক্রমিক বিষয়ের স্বপাঠক্রমিক কার্যাবলীটাকেও পর্যালোচনা করা হয় কোন মূল্যায়নে। আচ্ছা, আমাকে হ্যাঁ যদি তুমি না জেনেও তো সামেটিভ বলেছিলাম, তারপরে স্যার আমাকে ডিসকাশন করে দিলেন, সেই জন্য আমি বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে হ্যাঁ, যেহেতু সামেটিভ ইভালুয়েশনে কেন বলা হয়েছে তোমার অ্যান্সারটা আমি সেটা একটু আলোচনা করে দিই। সামেটিভ অ্যাসেসমেন্টের পরীক্ষা বা পরিধিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি কি নিচ্ছি, একটা ফাইনাল পরীক্ষা নিচ্ছি। তো তুমি যদি এখনকার রেজাল্ট গুলো দেখো, এখন তো সিসিই চলে এসছে, অর্থাৎ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। এখন একটা স্টুডেন্টকে ইভালুয়েট করার জন্য প্রত্যেকটা অ্যাসপেক্ট দেখতে হয়। এখন শুধুমাত্র সে ক্লাসে কতটা পড়াশোনা করেছে সেইটার হিসেবে তাকে জাজমেন্ট দেওয়া হয় না, বা তাকে ক্লাস 8-এ বলো, ক্লাস 9-এ বলো বা ক্লাস 7-এ বলো, সেখানে তোমার তার সেই সহপাঠক্রমিক কার্যাবলীগুলোকেও অ্যাড করা হয় সিলেবাসের মধ্যে। এই জন্য তোমার ওই স্যার যে প্রশ্নটা করেছিলেন, ওই জন্য হয়তো স্যার ওই অ্যাসপেক্টে প্রশ্নটা করেছে, এবং ওই অ্যাসপেক্টটা অবশ্যই সামেটিভ ইভালুয়েশনের অ্যান্সার হবে। তাহলে এই অবধি সবার ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অ্যাসেসমেন্টটা মোটামুটি একটু ইজি টপিক। আমরা তোমাদের খুব সুন্দর ধারণা, আমার খুব ভালো লাগলো। এইভাবে পড়াশোনা তো এইভাবেই হয়। পড়াশোনা যত আলোচনা বেসিসে যাবে, তত পড়াশোনা অনেক বেশি ইফেক্টিভ হবে। এই আলোচনা ওরিয়েন্টেড পড়াশোনা করলে খুবই নিজের ক্ষেত্রেও জানা যায়, আমিও তোমাদের থেকে শিখছি কত কিছু, তোমরা আমাকে অনেক কিছু শেখাচ্ছ, আমিও তোমাদের দু একটা জিনিস শেখাতে পারছি। এটাই তো পড়াশোনার মাহলটা তৈরি করে। আচ্ছা, এবারে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা এলাম, সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। এটা তুমি মনে করতে পারো এডুকেশন, যেহেতু আমরা এখানে সবাই এডুকেশন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাদের কাছে এটা মানে যতটা ভি বসাতে পারো ততটা ভি বসিয়ে তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট। এর থেকে ইম্পর্টেন্ট টপিক আমার তো মনে হয় অ্যাসেসমেন্ট বা পেডাগজি অ্যান্ড্রাগজির মধ্যে আর কিছু নেই। বা এটা যদি এডুকেশনে যদি টপ 5 ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আসো, তার মধ্যে এই ব্লুমস ট্যাক্সোনমি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে পরিচিত। তাহলে ব্লুমস ট্যাক্সোনমি, এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করি। এই যে ভদ্রলোক আছেন বেঞ্জামিন ব্লুম, এনার ব্যাকগ্রাউন্ডটা আগে আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা ভালোভাবে কানেক্ট করতে পারবে। ইনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, ঠিক আছে? ইনি আমেরিকা একটা শহর আছে পেনসিলভেনিয়া, উনি সেই আমেরিকান পেনসিলভেনিয়ার ওখানে একজন খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন। উনি 1913 বা 1909 এরম একটা, আমি এক্সাক্ট ডেট অফ বার্থটা ভুলে যাচ্ছি, তিনি এরম টাইমের দিকে জন্মগ্রহণ করেছেন। বুঝতেই পারছে তখন আমেরিকা ধীরে ধীরে একটা বড় শক্তি হিসাবে বিশ্বের সামনে উঠে দাঁড়াচ্ছে। ওই টাইমটাই তিনি তার জীবনের একটা বড় অংশ মানে ইনভেস্ট করে দিয়েছেন এডুকেশনে। হাউ এডুকেশন সিস্টেম ইমপ্রুভ, এই ভিশনের উপর তিনি তার জীবনে একটা বড় অংশ কাটিয়ে দিয়েছেন। এবং ইনি যখন মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর আমেরিকা একটা সারা বিশ্বে একটা
খুব শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠলো, তখন তিনি তার রিসার্চ পেপারটা সারা বিশ্বের সামনে দেখালেন। তিনি কি নিয়ে কাজ করেছিলেন? তিনি কাজ করলেন যে আমরা তো স্টুডেন্টদেরকে তার আগে আমরা তো স্টুডেন্টদেরকে ক্লাসে অ্যানালিসিস করতাম, অ্যাসেসমেন্ট করতাম। তিনি বললেন যে আমরা যে স্টুডেন্টদেরকে অ্যানালিসিস করছি, এই স্টুডেন্টদেরকে অ্যাসেসমেন্ট করছি, এই অ্যাসেসমেন্ট গুলো কি ঠিকঠাক হচ্ছে? আমরা শুধুমাত্র স্টুডেন্টকে দেখতে পাচ্ছি কি স্টুডেন্ট কতটা তোতা পাখির মতো পড়াশোনা করছে। তিনি কোট অ্যান্ড কোট এই শব্দটা দিয়েছিলেন যে স্টুডেন্ট কতটা তোতা পাখির মতো পড়াশোনা করতে পারছে। যদিও বাংলায় বলেননি, ইংলিশে বলেছিলেন, প্যারেট বলেছিলেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই। অর্থাৎ আমরা ক্লাসে অ্যাসেসমেন্ট কিভাবে করছি, ক্লাসে স্টুডেন্ট পড়তে আসছে এবং আমরা জিজ্ঞেস করছি যে বলতো এইটা কিভাবে হয়েছে বা ওইটা কিভাবে হয়েছে বা এটা কত সালে হয়েছে, স্টুডেন্ট বলে দিচ্ছে। তো এইভাবে অ্যাসেসমেন্ট করছি। তিনি বললেন যে এইভাবে কখনোই একটা শিক্ষার সর্বাঙ্গিক রূপ নিয়ে আলোচনা করা যায় না। তো একটা শিক্ষার যদি আমরা সর্বাঙ্গিক রূপ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা শিক্ষার ডোমেইন নিয়ে আলোচনা করতে হবে। তখন তিনি তার বিভিন্ন সহ স্কলারদের সাথে তিনি তার থিওরি তৈরি করলেন, যেটা নাম হচ্ছে ব্লুমস টেক্সোনমি, অর্থাৎ লার্নিং এর বিভিন্ন ডোমেইন। এখানে তিনি কি করলেন, শিক্ষার 3টে ডোমেইন তিনি দিলেন। তিনি বললেন যদি আমাদের একটা স্টুডেন্টকে সর্বাঙ্গীন ভাবে সব রকম অ্যাসপেক্ট দিয়ে যদি আমি স্টুডেন্টকে পর্যালোচনা বা সব রকম ভাবে স্টুডেন্টকে যদি আমি অ্যাসেসমেন্ট করতে চাই, তাহলে আমি শিক্ষার 3টে অ্যাসপেক্ট দেখতে পাবো বা 3টে ডোমেইন দেখতে পাবো। একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন, আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেইন। আচ্ছা, কগনিটিভ ডোমেইনটা কি? কগনিটিভ ডোমেইনটা হচ্ছে, কগনিটিভ মিনস তোমরা সাইকোলজিতেও পড়েছো, কগনিটিভ শব্দটা যেখানে আসবে সেখানে থিঙ্কিং, ব্রেন শব্দটা চলে আসছে। অর্থাৎ একটা স্টুডেন্টের ব্রেন ডেভেলপমেন্ট কতটা, অর্থাৎ তার মেন্টাল স্কিলস কতটা। এর মধ্যে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন সাব ফ্যাক্টর গুলো আছে, আমরা সেগুলো আলোচনা করবো। বাট কগনিটিভ মানে আমরা এটা বুঝলাম যে একটা স্টুডেন্টের ব্রেন ডেভেলপমেন্ট, একটা স্টুডেন্ট কতটা তাড়াতাড়ি নিজের ব্রেনকে অ্যানালিসিস করতে পারে বা কতটা তাড়াতাড়ি চিন্তা করতে পারে, এটা অবশ্যই স্টুডেন্টের একটা শিক্ষার একটা অঙ্গ, অর্থাৎ শিক্ষার একটা ডোমেইনের মধ্যে কগনিটিভ একটা পড়ছে। আচ্ছা, কগনিটিভ হয়ে গেল। দেন হচ্ছে এফেক্টিভ ডোমেইন, অর্থাৎ সেই স্টুডেন্টের ইমোশনস বা স্টুডেন্ট মনের দিক দিয়ে মানসিকভাবে কতটা ভালো, সে কোনো কিছু কত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারছে, সে অন্যের সাথে কিভাবে ব্যবহার করছে, বা তার ইমোশনস কেমন, সে কারোর প্রতি রুট কিনা, বা সে কারোর সাথে বড়দের সাথে কিভাবে কথা বলছে। এটাও অবশ্যই একটা শিক্ষার্থীর বা শিক্ষক বা শিক্ষার্থীর একটা শিক্ষার একটা অঙ্গ। তো যেরকম একটা তোমাদের সেই একটা বড় একটা সুন্দর কোট আছে না, কি করেছিলাম আমি ভুলে গেছি, যে ইয়োর এরকম একটা ছিল যে ইয়োর রেজাল্ট ইজ জাস্ট পিস অফ পেপার, ইয়োর রিয়েল এডুকেশন সিমস ইন ইয়োর বিহেভিয়ার। এরকম একটা, যে আসলে তোমার যে শিক্ষা সেটা তোমার পরিচয়ে পাওয়া যায়। তোমার পরীক্ষার রেজাল্ট বলে দেবে না তুমি কতটা শিক্ষিত, তোমার শিক্ষার এইটা বলে দেবে তুমি অন্য মানুষের সাথে কিভাবে ট্রিট করছো। তো এফেক্টিভ ডোমেইন সেইভাবেই সেটাকেই বলছে, যে তুমি অন্যের সাথে কিভাবে ট্রিট করছো বা অন্যের ইমোশনস, অ্যাটিটিউড, অন্যের তোমার ধারণা কেমন, বা তুমি কি কেমন ভাবে কোনো ভ্যালু শিখছো, সেটা ডিফাইন করছে কিভাবে এফেক্টিভ ডোমেইনের সাথে। আর লাস্ট হচ্ছে সাইকোমোটর ডোমেইন, অর্থাৎ এখানে কোনো স্টুডেন্ট কত তাড়াতাড়ি কোনো দক্ষতা শিখছে বা কত তাড়াতাড়ি কোনো নতুন একটা অ্যাকশন শিখছে, সেটা ডিফাইন করছে কি সাইকোমোটর ডোমেইন। তাহলে আমরা কগনিটিভ ডোমেইনে কি পেলাম? কগনিটিভ ডোমেইনে তাহলে আমরা পেলাম ইট ইজ রিলেটেড টু ব্রেন ডেভেলপমেন্ট। অ্যাফেক্টিভ ডোমেইনে কি পেলাম? ইট ইজ রিলেটেড টু হার্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ তার হৃদয়টা কত ভালো। আর সাইকোমোটর ডোমেইনটাকে বলা যায় ইট ইজ রিলেটেড দেয়ার হ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে হেড, হার্ট আর হ্যান্ড। আচ্ছা, বলো তো তোমরা ফিলোসফিতে পড়েছো বা তোমরা একটা মহান একজন আমাদের দার্শনিক আছেন, শিক্ষাগত গ্রেট এডুকেটরও বলতে পারো, যিনি ডেভেলপমেন্ট অফ 3H বা ডেভেলপমেন্ট অফ হার্ট, হেড এন্ড হ্যান্ড। মহাত্মা গান্ধী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গান্ধীজি। ভেরি গুড। এটাই তাহলে বুঝতে পারছো, গান্ধীজি এই কথাটা বলেছিলেন সেই বুনিয়াদী শিক্ষার যখন তিনি ধারণা দিয়েছিলেন। তার মানে মানুষটা কত আগে এই সমস্ত জিনিস ভেবে নিয়েছিলেন। তিনি যে জিনিসটা ভাবলেন, ব্লুমস টেক্সোনমিতে বেঞ্জামিন ব্লুম বলতে পারো 1956-তে ওই জিনিসটাই বড় করেছে, বড় করে উনি ওনার মতো করে একটা ধারণা দিয়েছেন। মহাত্মা গান্ধী যেটা কথাটা বলেছিলেন যে আমার কাছে ডেভেলপমেন্ট অফ 3R, অর্থাৎ রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, এই ডেভেলপমেন্ট অফ 3R এর থেকে ডেভেলপমেন্ট অফ 3H বেশি ইম্পর্টেন্ট। সেই ডেভেলপমেন্ট অফ 3H এর কথাই বেঞ্জামিন ব্লুম টেক্সোনমিতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় দেখো, আমরা যখন স্যার ওটাতে 3HS বলা হচ্ছে না? 3HS মানে 3HS টাকে একসাথে বলার জন্য, পুরো ফর্মে বলার জন্য 3HS বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে এসটা এখানে এসটা একটু ছোট করে লেখা হয় নিচের দিকে। হ্যাঁ, ওইটা করা হয় বলতো ওটাকে প্লুরাল ফর্ম দেখানোর জন্য, যে
যে তিনটে এইচ এর ও আচ্ছা সমন্বয় আচ্ছা রুলার ফর্ম দেখানোর জন্য হুম ওটাকে এসটাকে অ্যাপস্ট্রফি দেওয়া হয়। যেমন এখানে আমরা ব্লুমের এখন একটা অ্যাপস্ট্রফি এস দিই এমন। এবার ব্যাপারটা তাহলে দেখো আমরা যখন বেঞ্জামিন ব্লুম একজন আমেরিকান সাইকোলজিস্ট এই ধারণাটা দিয়েছেন তখন কিন্তু সারা বিশ্ব এইটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইনক্লুডিং আমরা আমাদের সমস্ত সিলেবাসে এটাকে অ্যাক্ট করে নিয়েছি। আর গান্ধীজির বুনিয়াদী শিক্ষা যেটা 1937-এ উনি দিয়েছেন, সেই বুনিয়াদী শিক্ষা যখন আমরা দিয়েছিলেন তখন কিন্তু সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো এটা আমাদের খুব বড় একটা ল্যাকুনা। আমরা আমাদের খুব বড় বড় ধারণা, খুব সুন্দর সুন্দর ধারণা আমাদের দেশে অলরেডি এক্সিস্ট করছে, বাট আমরা সেটা ততক্ষণ না অ্যাকসেপ্ট করবো না যতক্ষণ কোনো ফরেনার বা কোনো বিদেশি মানুষ এটাকে থিওরি তৈরি করছেন। ঠিক আছে, আমরা একটা অন্য অ্যাসপেক্টে চলে যাচ্ছি। তাহলে আমরা মোটামুটি দেখলাম কি তিনটে ডোমেইন আছে, কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন। তো এই তিনটে ডোমেইনের কি কি প্রেক্ষাপট এবার আমরা পড়ব। কগনিটিভ ডোমেইন এইটা মোটামুটি আমরা কি দেখলাম, বেঞ্জামিন ব্লুম 1956-তে তার কগনিটিভ ডোমেইনের সাবডোমেইন দিয়েছেন। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কগনিটিভ ডোমেইন মানে এখানে একটা ব্রেনের ছবি আছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কগনিটিভ মানে ইট ইজ রিলেটেড টু আওয়ার ব্রেনস ডেভেলপমেন্ট। হয়ে গেল, ব্রেন ডেভেলপমেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, কগনিটিভ ডোমেইনে প্রথম বেঞ্জামিন ব্লুম যে সাব ক্যাটাগরিতে ভাগ করেছিলেন সেটা আমরা দেখলাম, সেটা আমরা দেখি। সেটা কি করলেন তিনি, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইজ, সিনথেসাইজ, ইভালুয়েশন। তিনি এই 6 ভাগে নিচে থেকে ওপরের দিকে এই 6 ভাগে তিনি তার ডোমেইনটা কগনিটিভ ডোমেইনের সাব ডোমেইন গুলোকে ভাগ করেছিলেন। পরবর্তীকালে 1999 বেঞ্জামিন ব্লুম মারা যান। বেঞ্জামিন ব্লুম তাহলে মারা গেলেন কবে, 1999। উনি মারা যাওয়ার পর ওনার স্কলার অ্যান্ডারসন অ্যান্ড ক্র্যাথন, এখানে লেখা আছে ফর্মার স্টুডেন্ট অফ ব্লুম, এনারা কি করলেন, এনারা ব্লুমের যে টেক্সোনমির যে 6টা সাবডোমেইন ছিল এই সাবডোমেইন গুলোকে ওনারা রিভাইজ করলেন। রিভাইজ করে কিছুই করলেন না, ওগুলো নাউন ফর্মে ছিল, এইগুলোকে ওনারা ভার্ব ফর্মে করলেন। নলেজকে করে দিলেন রিমেম্বার, কম্প্রিহেনশন করে দিলেন আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লিকেশনকে করে দিলেন অ্যাপ্লাই, অ্যানালাইজকে করে দিলেন অ্যানালাইজ, সিনথেসাইজ চলে গেলেন ওপরে ক্রিয়েট, আর ইভ্যালুয়েশন চলে আসলে এখানে 5 নম্বর স্টেজে ইভ্যালুয়েট। ওনারা কি করলো তাহলে রিভাইজে কি করলো, রিভাইজে জাস্ট নাউন ফর্ম গুলোকে ভার্ব ফর্মে ট্রান্সফার করলো, আর যে সিনথেসিস যেটা ছিল, যেটা 5th স্টেজ ছিল ব্লুমের, সেটাকে ওরা হাইয়েস্ট করে দিল, আর ইভ্যালুয়েশন যেটা ওদের ব্লুমের হাইয়েস্ট ছিল সেটা এরা 5th স্টেজে করে দিল। আমরা এবার প্রত্যেকটা উইথ এক্সাম্পল আলোচনা করবো, এই অবধি মোটামুটি সবার ক্লিয়ার। এবার আমরা স্টেজ গুলো আলোচনা করব কি আছে। যেটা অরিজিনাল প্রথমে আলোচনা করব, যেটা অরিজিনাল, যেটা বেঞ্জামিন ব্লুম দিয়েছিল 6টা সাবডোমেইন, সেগুলো কি ছিল, নলেজ ছিল, কম্প্রিহেনশন ছিল, অ্যাপ্লিকেশন ছিল, অ্যানালাইজ ছিল, সিনথেসিস ছিল, আর ইভ্যালুয়েশন ছিল। নলেজ কি, নলেজ হচ্ছে একদম বেসিক কগনিটিভ ডোমেইনের একদম বেসিক সাবডোমেইন হচ্ছে নলেজ। এখানে কি করা হয়, এখানে দেখাই হয় না বিশেষ কিছু, এখানে জাস্ট একটা রিকয়েলিং অফ ফ্যাক্ট করা হয়। জাস্ট ফ্যাক্ট, একটা ফ্যাক্ট আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা দেখা হবে যে স্টুডেন্ট সেই ফ্যাক্টটাকে বা ইনফরমেশনটাকে সঠিক উত্তর দিতে পারছে কিনা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা হয়তো জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো ভারতের রাজধানীর নাম কি, বললো কেউ স্টুডেন্ট বলে স্যার নিউ দিল্লি। বললাম বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি, স্টুডেন্ট বললো স্যার ঢাকা। তো এইটা কি, এটা নলেজ, এটা নলেজ। তো দেখো বিভিন্ন এতে দেখবে বিভিন্ন দাদাগিরি বা বিভিন্ন রিয়েলিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছোট ছোট বাচ্চা চলে আসে। ছোট ছোট বাচ্চা এসে কি হয়, তাদেরকে সেই বিভিন্ন দেশে তারা ক্যাপিটাল মনে রাখে। তো সেটাকে মিডিয়া খুব ভালোভাবে কভার করে যে দেখো কত ট্যালেন্টেড। বাট অ্যাজ পার বেঞ্জামিন ব্লুম ওটা এখন ট্যালেন্টের কিছুই না, ওটা হচ্ছে কমিউনিটি ডোমেইনের সব থেকে ছোট একটা ডোমেইন। জাস্ট তার নলেজ বেশি, সে কি করতে পারে, সে তোতা পাখির মতো ভালো মুখস্থ করতে পারে। সে বাচ্চাটা 190টা দেশ আছে, 190টা দেশের ক্যাপিটাল মুখস্থ করেছে। তো তার কি হচ্ছে, তার সে নলেজটা জাস্ট ফ্যাক্ট এবং ইনফরমেশন ওরিয়েন্টেড, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে বেঞ্জামিন ব্লুম একদম ছোটভাবে যেটাকে দেখলেন সেটা হচ্ছে নলেজ। অর্থাৎ এখানে কি হলো, এখানে জাস্ট ফ্যাক্ট আর ইনফরমেশনকে রিকল করতে বা রিমেম্বার করতে পারছে। আচ্ছা, নেক্সট কি দেখছে, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কি, কম্প্রিহেনশন নলেজের থেকে একটু উপরে। এখানে কি করা হচ্ছে, এখানে কোনো আইডিয়া বা কোনো কনসেপ্টের পিছনের কারণটা ভালো করে বোঝাচ্ছে, যেন স্টুডেন্টরা, উদাহরণ হিসেবে স্টুডেন্ট বুঝতে পারছে, সেই আমরা উদাহরণ কালকে আগের দিন আলোচনা করেছিলাম জলচক্র, জলচক্রের পিছনে কারণটা তারা বুঝতে পারছে, যে কি করে সূর্যের আলো সমুদ্রের জলে পড়ছে, সমুদ্রের জলে পড়ার পর সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে এবং মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা সে বুঝতে পারছে, সে এক্সপ্লেন করতে পারছে। তো এইটা হচ্ছে কম্প্রিহেনশন। তাহলে নলেজ গেল, তারপরে আসলো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন নলেজের থেকে একটু উপরে। তারপরে আসলাম কি, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি, সে বুঝে গেল
বোঝার পর সে সেই বোঝার যে জ্ঞানটা সেটা সে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারলো, অর্থাৎ সে যেটা শিখেছে সেটা সে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারছে। আমি উদাহরণ হিসেবে দেখতে পারি কি, আমরা যখন কোনো অঙ্ক করি, অঙ্কের বিভিন্ন সূত্র আমরা পড়ি, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা আমরা বুঝলাম, বুঝে নিলাম, প্রথম আমরা এটা মুখস্থ করলাম, মুখস্থ করার পর এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কেন হচ্ছে সেটাও বুঝলাম। বোঝার পর আমরা যখন এইটাই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো এবং অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা সমস্যাটা সমাধান করলাম, সেটা হয়ে গেল কি অ্যাপ্লিকেশনের উদাহরণ। তাহলে তিনটে গেল, নলেজ কি করে হলো, কম্পিটিশন কি করে হলো, অ্যাপ্লিকেশন কি করে হলো, আমরা তিনটে বুঝতে পারলাম। এবারে আসি অ্যানালিসিস। অ্যানালিসিসটা হচ্ছে একটু এর থেকে, অ্যাপ্লিকেশনের থেকে একটু ওপরে। এখানে কি করছে, এখানে কোনো সমস্যাকে ছোট ছোট ভাগে, ছোট ছোট অংশে ভাগ করা হচ্ছে, ছোট ছোট খণ্ডে ভাগ করা হচ্ছে, ছোট ছোট খণ্ডে ভাগ করে সে তার উপর একটা সুন্দর করে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এটা হয়েছে, কিভাবে ওটা হচ্ছে। এইটা একটা ওভারঅল ভাবে ছোট ছোট ভাগ করে, খণ্ডে ভাগ করে আমি দেখতে পাচ্ছি। তো এইটা হয়ে গেল অ্যানালিসিস। নেক্সট হচ্ছে কি সিনথেসিস। সিনথেসিস হচ্ছে অ্যানালিসিসের উল্টো। এখানে কি হচ্ছে, অ্যানালিসিস আমি কোনো বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করছি না, কিন্তু সিনথেসিস বলছে সিনথেসিসের উল্টো, ছোট ছোট জিনিসকে অ্যাজ আ হোল দেখবে, অ্যাজ আ হোল দেখে সেই সমস্যাটা সমাধান করবে। আচ্ছা বলো তো, তোমরা সাইকোলজিতে একটা ধারণা পেয়েছো, যারা বলছে লার্নিং বলছে কি অ্যাজ আ হোল দেখতে, এটা কারা মনে করে? গেস্টাল্ট থিওরিরা। গেস্টাল্ট থিওরিরা, ভেরি গুড। তাহলে কি দেখলাম, এই সিনথেসিস হচ্ছে কখন স্টুডেন্টরা যখন কোনো প্রবলেমটাকে অ্যাজ আ হোল দেখে সেই অনুযায়ী কোনো সমাধান করতে পারে, ছোট ছোট জিনিসকে একসাথে করে একটা বড় করে একটা সুন্দর করে জিনিসটাকে ডিফাইন করতে পারছে, সেটা হচ্ছে সিনথেসিসের উদাহরণ। আচ্ছা, আর লাস্ট হচ্ছে ইভালুয়েশন, যেটা বেঞ্জামিন ব্লুম মনে করেছিলেন। ইভালুয়েশন স্টেজে কি হয়, ইভালুয়েশন স্টুডেন্ট নিজে থেকে ডিসিশন নিতে পারবে। অর্থাৎ তাকে যদি বলা হয় যে তুমি তো এ করছো, তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবার তোমার সামনে দুটো অপশন আছে, একটা আছে তুমি বিএড করে হাই স্কুলে চলে যাও, আর একটা হচ্ছে তুমি নেট সেট পাস করে কলেজে যাও। সেজন্য নিজেকে বুঝে, নিজেকে জেনে, নিজের লেভেলটা বুঝে সেটার জন্য সঠিক জায়গাটা ডিসিশন নিতে পারে যে হ্যাঁ আমি স্টুডেন্ট, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তো আমি একবার জিআরএফ এর জন্য ট্রাই করে কলেজে যাওয়ার জন্য স্বপ্ন দেখবো। এইটা নিজেকে যেন নিজের সম্বন্ধে যেন ভালোভাবে ডিসিশন নিতে পারে, অর্থাৎ ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা তার যেন সব থেকে বেশি হয়। তো এইটাকে বেঞ্জামিন ব্লুম ইভালুয়েশন স্টেজটাকে সব থেকে ওপরে দেখেছেন। তাহলে আমি কি দেখলাম, অ্যাজ পার বেঞ্জামিন ব্লুম নলেজ গেল, তারপরে কম্প্রিহেনশন গেল, তারপরে অ্যাপ্লিকেশন গেল, তারপরে অ্যানালিসিস গেল, তারপরে সিনথেসিস গেল, তারপরে ইভালুয়েশন। তাহলে এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা দেখলাম, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বেঞ্জামিন ব্লুমের মতো করে সুন্দর করে বলে গেছেন, কিন্তু এরা স্যাটিসফাইড না। ক্র্যাথল অ্যান্ড অ্যান্ডারসন যারা ওনার স্টুডেন্ট ছিলেন, ওনারা ঠিকভাবে মানে বেঞ্জামিন ব্লুমের ধারণার সাথে ওরা করতে পারছে না, ডিফার করছে। তাই ওরা বেঞ্জামিন ব্লুম মারা যাওয়ার পর ওনারা রিভাইজ করলেন, এবং রিভাইজ করে যেটা বললেন যে না, একটা স্টুডেন্ট যে ক্রিয়েট করছে, সিনথেসিসে তো ক্রিয়েট করছিল, ছোট ছোট জিনিসকে নিয়ে অ্যাক্ট করছিল, এই ছোট ছোট জিনিসকে নিয়ে নতুন করে ক্রিয়েট করা, এইটা সব থেকে হাইয়েস্ট লেভেল। তো ক্রিয়েটকে তারা কি করলো, হাইয়েস্ট লেভেলে দিল, এবং যে ইভালুয়েশন করছিল, নিজের সম্বন্ধে ডিসিশন নিচ্ছিল, সেইটাকে তারা ফিফথ স্টেজে আনলো, এবং প্রত্যেকটা নাউন ফর্মকে তারা ভার্ব ফর্মে ট্রান্সফার করে দিল। এইটুকু তারা কাজ করেছে। এই নিয়ে তাদের রিসার্চ, এবং এই রিসার্চটা খুব মানে সারা গ্লোবালি অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তাহলে আমরা সেই রিভাইজ ফর্মটাও আলোচনা করিনি। তো ওনারা প্রথম নলেজকে রিমেম্বারিং করলো অ্যাজ ইট ইজ, একদম ওই রিকল অফ ইনফরমেশন। তো এখানেও সেই সেম হচ্ছে যে বলো তো ভারতের রাজধানী কি, উত্তর দিচ্ছে যে নিউ দিল্লি। রিমেম্বারিং স্টেজ চলে গেল। আন্ডারস্ট্যান্ডিং স্টেজ যে কেন বিহাইন্ড কেন হচ্ছে, সেই বিহাইন্ড অফ থিংস সে আন্ডারস্ট্যান্ড করতে পারলো, এক্সপ্লেন করতে পারছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়ে গেল। অ্যাপ্লাইং আসলো, সেই অ্যাপ্লাইং এও যে অ্যাপ্লাই করছিল সেই সেম ভাবে অ্যাপ্লাই করছে। অ্যানালাইজ অব্দিও ঠিক আছে, সে ছোট পুরো একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করে সে ছোট ছোট জিনিসকে আলোচনা করছে। একটা বড় সাইন্স এক্সপেরিমেন্ট ছিল, সেটা ছোট ছোট স্টেজ আলোচনা করে, সে ছোট ছোট স্টেজ গুলোকে বড় করে অ্যানালিসিস করে সে জিনিসটা বুঝে গেল। তাহলে এখানে অ্যানালিসিস হয়ে গেল। এবার আসলে ইভালুয়েটিং, যেটা ব্লুম হাইয়েস্ট লেভেলে রেখেছিল। তারা বললো যে না, অ্যানালাইজের পরে আসে ইভালুয়েটিং। কারণ যখন একটা স্টুডেন্ট অ্যানালাইজ করতে পারবে, তার মানে সেই স্টুডেন্টটা এইটাও অ্যানালিসিস করতে পারবে যে আমার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ, সেইটা অ্যানালিসিস করার ক্ষমতা অলরেডি অ্যানালিসিসের মধ্যে চলে আসছে বলে অ্যানালিসিসের পরে হয়ে যাবে ইভালুয়েশন। অর্থাৎ সেই স্টুডেন্ট তার লাইফের ক্ষেত্রে অ্যানালিসিস করে ফেলবে যে আমার জন্য ইউজিসি নেট বেটার, না বিএড ডিএলএড করে শুধুমাত্র এসএসসি বেটার। তো এইটা তারা নিজের মধ্যে থেকে ঠিক করে নিতে পারবে। সেই জন্য অ্যানালাইজিং এর পরে ইভালুয়েটিং স্টেজ অ্যাজ পার অ্যান্ডারসন অ্যান্ড ক্র্যাথল ডিফাইন করেছে।
এবং ফাইনাল স্টেজ ক্রিয়েটিং করেছে। ক্রিয়েটিং কি, যেখানে অ্যাজ আ হোল ছোট ছোট জিনিসকে অ্যাজ আ হোল দেখে বড় করে দেখে আমি নতুন কোনো জিনিস তৈরি করলাম। যেরকম আমরা এখানে এক্সাম্পল দিলাম, একটা স্টুডেন্ট ছোট ছোট জিনিসকে একসাথে করে একটা নতুন খেলা তৈরি করেছে, এটা একটা নতুন জিনিসের ক্রিয়েট করলো। তার মানে এটাকে বললো কগনিটিভ ডোমেইনের সব থেকে হাইয়েস্ট লেভেল, অর্থাৎ সে যখন কোনো কিছু ক্রিয়েট করছে তখন সে তার কগনিটিভ লেভেলে সব থেকে অপটিমাম লেভেলে চলে গেছে। সে অপটিমাম লেভেলে গেছে বলে সে নতুন করে নিজে থেকে কিছু ক্রিয়েট করতে পারছে। এরকম বৈজ্ঞানিকরা নতুন নতুন জিনিস ইনভেন্ট করে, নতুন জিনিস ক্রিয়েট করে। এই জন্য সেই বৈজ্ঞানিকদেরকে সব থেকে হাইয়েস্ট অপটিমাম লেভেলে তাদের ব্রেন ডেভেলপমেন্ট চলে গেছে হিসেবে ধরা হয়। যেরকম হচ্ছে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি নতুন জিনিস ক্রিয়েট করেছিলেন, ইনভেন্ট করেছিলেন, একটা গতিসূত্র ইনভেন্ট করেছিলেন। তো সেই জন্য সে ক্রিয়েটিংটাকে হাইয়েস্ট লেভেলে ধরা হয়, যেখানে স্টুডেন্ট বা মানুষ নতুন জিনিস নিজে থেকে নতুন আইডিয়া ক্রিয়েট করছে, যেটা হিউম্যান ম্যানকাইন্ডের জন্য খুব কার্যকরী হচ্ছে। তাহলে আমরা কগনিটিভ ডোমেইনটা বুঝতে পারলাম সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি পড়াশোনার একটা স্টেপ বুঝলাম, যেটা রিলেটেড টু হেড, মানে আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা আমরা বুঝতে পারলাম। এবার এফেক্টিভ ডোমেইন কি ছিল? রিলেটেড টু হার্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে একটা মানুষ ব্রেন ডেভেলপমেন্ট হলো। আচ্ছা, এবার একটা মানুষের হয়তো ব্রেন ডেভেলপমেন্ট হলো, সে খুব ভালো পণ্ডিত মানুষ, বাট তার হার্ট ডেভেলপমেন্ট না, আর সে অ্যাজ আ ভালো মানুষ না, তাহলে আমরা কি তাকে ভালো স্টুডেন্ট বা ভালো মানুষ বলবো? কখনোই বলবো না। তাহলে ব্রেন ডেভেলপমেন্ট যেমন ইম্পর্টেন্ট, বেঞ্জামিন ব্লুম বললেন তার অ্যাফেক্টিভ ডোমেইনটাও ইকুয়াল ভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ তার মধ্যে এমপ্যাথি, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, ইমোশনস, অ্যাটিটিউড, ভ্যালু, অন্য মানুষকে কি করে অন্য মানুষের সাথে ডিল করছে, এটাও একটা স্টুডেন্টের জন্য ইকুয়াল ভাবে ইম্পর্টেন্ট। সে পড়াশোনা করে তার মেন্টাল ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেটা তো ইম্পর্টেন্ট গেল, তো তার সাথে এফেক্টিভ ডোমেইন যেটা আছে সেটাও তার সাথে ইকুয়াল ভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ সে নতুন কোনো ভ্যালু আর নতুন কোনো জিনিস, নতুন কোনো ভ্যালুস কি করে নিজের মধ্যে ইনকালকেট করছে, সেই জিনিসটাও শিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ছে। তো সেই অ্যাফেক্টিভ ডোমেইন অনুযায়ী বেঞ্জামিন ব্লুম 1956তেই দিয়েছিলেন এবং 1964তে ক্র্যাথল রিডিসক্রাইব করেছিলেন, বা নামগুলোকে সেম রেখেই রিডিসক্রাইব করেছিলেন। তো আমরা সেটাই পড়বো। এখানে যে ডোমেইন গুলো আছে, সাবডোমেইন গুলো আছে কি কি? এখানে দেখলাম আমরা 5টা সাবডোমেইন, অর্থাৎ রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজিং। আচ্ছা, এবার আমরা এইগুলো দেখি কি কি। প্রথমে আমরা দেখলাম কি রিসিভিং, অর্থাৎ স্টুডেন্ট কিভাবে কোনো কিছু রিসিভ করছে, অর্থাৎ স্টুডেন্ট কোনো কিছুকে রিসিভ করার জন্য রেডি কি না। এইটা আমরা পরবর্তীকালে আমরা আরো উদাহরণ দিয়ে ভালোভাবে জানছি, আগে আমরা পুরোটা আগে পড়ে নিই। রিসিভিং এ আমরা এটা দেখছি যে স্টুডেন্টের কোনো কিছু শেখার জন্য সেই ইচ্ছাটা আছে কিনা, বা জানার যে ইচ্ছাটা আছে কিনা। আগে সে ভালোভাবে জানবে, তারপরে তো সে শিখবে। তো সেই জানার ইচ্ছাটা আছে কিনা, এটা রিসিভিং স্টেজে আমরা দেখলাম। তারপরে কি দেখলাম? রেসপন্ডিং, অর্থাৎ সে নিজে থেকে রেসপন্ড করছে কিনা সেইটা দেখলাম। তারপরে হচ্ছে ভ্যালুইং, অর্থাৎ সেই জিনিসটাকে ভ্যালু করছে কিনা সেটা দেখলাম। তারপর অর্গানাইজিং, সে নিজের যে লেভেলটা ছিল সেই লেভেলটাকে সুন্দর করে অর্গানাইজ করছে কিনা সেটা দেখলাম। এবং লাস্টে দেখলাম কি ক্যারেক্টারাইজিং, অর্থাৎ সে সেই জিনিসটা নিজের লাইফের সাথে অ্যাপ্লাই করছে কিনা এবং সেটা তার লাইফের একটা পার্সোনালিটি টুল বানিয়ে নিয়েছে কিনা সেটা দেখলাম। তো এইটা আমরা এবার একটা উদাহরণ দিয়ে পড়ি। ধরো রিসিভিং স্টেজ থেকে আমরা আলোচনা করছি। আজকে ক্লাসে আমি আলোচনা করছি একটা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আলোচনা করছি, যে আমাদের চারপাশটা তো সুস্থ, আমরা জানি সুস্থ শরীর, সুস্থ পরিবেশ, সুস্থ দেহর বাস, সুস্থ মনের বাস। তো সেই জন্য আমরা পরিবেশ পরিষ্কার রাখার যে ধারণাটা সেইটা শিখবো ক্লাসে। আমরা এইটা নিয়ে আলোচনা করছি যে স্বচ্ছ ভারত অভিযান। এই স্বচ্ছ ভারত অভিযানটা কি জন্য প্রয়োজন, যে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা পার্ট, এইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্লাসে সেই স্টুডেন্টটা কিছু স্টুডেন্ট খুব জিনিসটা ভালো করে নেবে, আবার কিছু স্টুডেন্ট মনে করবো পরিবেশ যা পারে হোক, পরিষ্কার হোক কি না হোক আমার দেখার দরকার নেই, আমি দেখবো না। তার মানে কিছু স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে সেই জিনিসটা শেখার জন্য, সেই এনভায়রনমেন্ট আমাদের পরিবেশটাকে সুন্দর করে তোলার জন্য কিছু স্টুডেন্ট খুব আগ্রহ দেখাচ্ছে। আবার কিছু স্টুডেন্ট তারা আগ্রহ দেখাচ্ছে না, তারা তাদের মতো করে মশগুল আছে। তো তাহলে আমরা দেখলাম কি রিসিভিং স্টেজে কি হচ্ছে, এক ধরনের স্টুডেন্ট, সে টিচার স্টুডেন্ট খুব কেয়ারফুলি শুনছে যে আমাদের এনভায়রনমেন্ট কি করে পরিষ্কার করবো সেই রিসিভিং স্টেজ আমরা বুঝলাম। দেন দেখলাম রেসপন্ডিং স্টেজে সেই স্টুডেন্টটা টিচারের সাথে কথোপকথন করবে। অর্থাৎ যে স্টুডেন্ট আমরা ধরলাম, যে স্টুডেন্টটা তো এইটা ভাবছে যে পরিবেশ যা পারে হোক আমার দেখার দরকার, তার কথা তো এর মতো আসবে না, তার তো সেই হার্ট ডেভেলপমেন্ট হচ্ছেই না। যার হচ্ছে আমরা তার নিয়ে আলোচনা করছি। তারপরে যে স্টুডেন্টটা হচ্ছিল সে রিসিভিং স্টেজে খুব মন দিয়ে স্যার যা বলছিলেন যে কি করে আমরা চারপাশের পরিবেশ পরিষ্কার
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো সেটা খুব ভালো করে শুনছিলেন। শোনার পর সে স্টুডেন্ট টিচারের সাথে রেসপন্ড করলো যে স্যার আপনি বললেন যে আমাদের পরিবেশটা চারিদিকের পরিবেশটা পরিষ্কার রাখা প্রয়োজন, আমরা আরো কি কি ভাবে পরিবেশটা পরিষ্কার রাখতে পারবো। সে টিচারের সাথে কথোপকথন করলো এবং টিচার তাদেরকে বললো যে হ্যাঁ তোমরা এইভাবে পরিষ্কার রাখতে পারো, তোমরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলবে না, তোমরা ডাস্টবিন ইউজ করবে, তোমরা বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবে, তোমরা বাড়ির যে সমস্ত ময়লা হয়, যে সমস্ত আবর্জনা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, ফলের খোসা, এইগুলো প্রপার জায়গা প্রপার হারভেস্টিং করে এগুলোকে ইউজ করবে। এরকম ভাবে সেই টিচার স্টুডেন্টের সাথে রেসপন্ডিং হয়ে গেল। ভ্যালুইং, অর্থাৎ ভ্যালুইং নিয়ে আমরা কি দেখছি, সেই স্টুডেন্ট যেটা শিখলো সেটাকে সে কতটা ভ্যালু দিচ্ছে, সেইটাকে সে ভ্যালু দিচ্ছে না ভ্যালু দিচ্ছে না। যদি সে ভ্যালু দেয় তাহলে সে সেই জিনিসটার প্রতি আরো যত্নশীল হবে। সে ধীরে ধীরে ক্লাসে যে যেটা শিখলো যে হ্যাঁ আমাদের চারপাশে পরিবেশটা পরিষ্কার রাখা প্রয়োজন, তো সেইটা এসে বাড়িতে তার বাবা মা ভাই বোন তাদেরকে বলবে যে জানিস বাড়ির পরিবেশ পরিষ্কার রাখা খুব প্রয়োজন, এইভাবে পরিবেশটাকে পরিষ্কার রাখবি। আর যে ভ্যালু দেবে না সে বাড়ি এসে অন্যদেরকে বলা তো দূরের কথা, সে ক্লাস থেকে বেরিয়ে ভুলে যাবে তো স্যার এসেছিল জ্ঞান দিয়েছিল স্যার চলে গেছেন, মানে সেই জিনিসটাকে নিয়ে ভ্যালু দেবে না। আর যে সেই জিনিসটাকে ইনকালকেট করতে চাইবে সে সেই জিনিসটা নিয়ে কথা বলবে যে আমাদের চারপাশটা পরিষ্কার রাখা প্রয়োজন, সে এইটাকে ভ্যালু দিল। তারপর আসলাম অর্গানাইজিং কি বলো, সে যেটাকে ভ্যালু দিয়েছিল সেটা ধীরে ধীরে সে প্র্যাকটিস করছে। অর্থাৎ সে এবার বাড়িতে মাকে বলেছে যে মা যেখানে সেখানে বাড়ির দৈনন্দিন জীবনে আবর্জনা ফেলবে না, প্রপার ডাস্টবিন করবে। আচ্ছা, সে স্টুডেন্ট হিসেবে কোনো বিভিন্ন কমিউনিটিতে যাচ্ছে ক্লিন করার জন্য, এনভায়রনমেন্ট ক্লিন করার জন্য বিভিন্ন এনজিও জয়েন করছে, প্র্যাকটিস করছে। সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে অর্গানাইজ ভাবে সেটাকে পার্টিসিপেট করছে। আর লাস্ট হচ্ছে সে পার্টিসিপেট করতে করতে ক্যারেক্টারাইজিং করে ফেলছে, অর্থাৎ তার পার্সোনালিটির মধ্যে সেই ভ্যালুটা পুরোপুরি ভাবে ইনকালকেট হয়ে গেল। অর্থাৎ সে এতটাই মানে সেই ভ্যালুটা নিয়ে যত্নশীল এবং সেই পরিবেশ পরিষ্কার নিয়ে যত্নশীল, সে যখন স্কুলে আসে সবাই তাকে দেখে বলতে পারে যে ওই স্টুডেন্টটা খুব ভালো, সে আমাদের এনভায়রনমেন্টটা ক্লিন করার জন্য বিভিন্নভাবে প্র্যাকটিস করছে, সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। সেই জিনিসটা যখন তার ক্যারেক্টারের মধ্যে ইন্টারনালাইজ হয়ে যাবে সেই স্টেজটাকে আমরা বলছি ক্যারেক্টারাইজিং। তাহলে আশা করছি এই উদাহরণটা দিয়ে তোমরা কোনোদিন ভুলবে না কি করে আমরা এফেক্টিভ ডোমেইনে কোনো ভ্যালু আমাদের মধ্যে ইনকালকেট করবো। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। এই উদাহরণগুলো তোমরা ভুলবে না, এইটা কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, তাহলে এফেক্টিভ ডোমেইন আমরা শিখে গেলাম কিভাবে স্টুডেন্টের ভ্যালু ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এবারে আসলাম কি সাইকোমোটর ডোমেইন। অর্থাৎ সাইকোমোটর ডোমেইন কার সাথে রিলেটেড অ্যাসোসিয়েটেড ছিল? সাইকোমোটর ডোমেইন হ্যান্ড বা কোনো স্কিল বা কোনো দক্ষতা এর সাথে রিলেটেড। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কোনো হ্যান্ড বা কোনো এর সাথে রিলেটেড ছিল। অর্থাৎ এই ডোমেইনে আমরা কি আলোচনা করব, স্টুডেন্ট কোনো স্কিল বা কোনো দক্ষতা কিভাবে শিখছে। তো এরও একটা থিওরি বেঞ্জামিন ব্লুম দিয়েছিলেন 1956। বাট R.H. ডেভি বলে ওনার আরেকজন অ্যাসোসিয়েট, ওনার আরেকজন স্টুডেন্ট, তিনি এই সাইকোমোটর ডোমেইনটাকে রিভাইজ করেন এবং একটু চেঞ্জ করেন। বাট আমাদের পরীক্ষায় যেহেতু এই সাইকোমোটর ডোমেইন সিলেবাস আছে R.H. ডেভি, অ্যাজ পার R.H. ডেভির সাইকোমোটর ডোমেইনের যে স্টেপস গুলো সেইটা আমরা আলোচনা করবো। R.H. ডেভি এই সাইকোমোটর ডোমেইনটা দিয়েছিলেন 1970। এখানে উনি কি করেছেন, এখানে উনি 5টা মানে অ্যাসপেক্ট রেখেছেন। সেই 5টা অ্যাসপেক্ট কি, সেই 5টা অ্যাসপেক্ট, এইখানে ফটোটা ভুল আছে, ঠিক আছে, এখানে যে ফটোটা আছে এটা ভুল আছে, এই ফটোটা। এই 5টা অ্যাসপেক্ট কি, এইটা ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন। তাহলে R.H. ডেভি এই আমাদের যে ফটোটা দিয়েছে এটা হচ্ছে এফেক্টিভ ডোমেইনের ফটো। আমরা এফেক্টিভ ডোমেইনের ফটো ফুল করে আমি এখানে দিয়ে ফেলেছি। R.H. ডেভি যেটা করেছেন রিভাইজ করে, যিনি যে সাইকোমোটর ডোমেইনের যে অ্যাসপেক্টটা দিয়েছেন সেটা হচ্ছে এখানে ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন আর ন্যাচারালাইজেশন। দেখি আমরা কি এখানেও 5টা কি দেখে নিলাম। এখানে প্রথমে R.H. ডেভি বলছেন যে একটা বাচ্চা বা একটা শিশু যখন কোনো দক্ষতা শিখবে তখন সে প্রথমে কি করবে, সে অবজার্ভ করবে, কোনো বড় কারোর থেকে অবজার্ভ করবে এবং সেটা কপি করার চেষ্টা করবে। উদাহরণ হিসেবে আমরা হয়তো দেখলাম একটা শিশু, সে শিখছে কি করে টাইপ বা জুতোর ফিতে বাঁধা হয়, এটা একটা দক্ষতা। সেই জুতোর ফিতেটা কি করে বাঁধা শিখবে, সে প্রথমে দেখবে যে তার বাবা যখন অফিসে যান তখন তিনি কি করে তার টাইটা বাঁধেন বা তার শু লেসেস গুলো বাঁধেন। তিনি সেই হিসেবে তার বাবাকে দেখে, শিশুটা সেই তার বাবাকে দেখলো যে তার বাবা কিভাবে টাইটা পরেন বা শুলেসেস গুলো বাঁধেন, সেইটা দেখে সে নিজে সেইভাবে শুলেসেসটা বাঁধার চেষ্টা করবে। ইমিটেশন গেল। তারপরে আসলে ম্যানিপুলেশনে কি হচ্ছে, ইমিটেশন করার পর স্টুডেন্ট নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি কিছুটা ম্যানিপুলেট করবে, অর্থাৎ কিছুটা চেঞ্জ করে একটা নিজের মতো করে সেই জিনিসটা তৈরি করতে পারে। অর্থাৎ স্টুডেন্ট যদি আমরা উদাহরণ দিই
যে স্টুডেন্ট একটা নতুন কোনো দক্ষতা শিখবে, সে সেই জিনিসটা অ্যাজ ইট ইজ শিখে না, সে নিজেকে নিজেকে নিজের মতো করে একটা নিজের ইন্টারনালাইজ ভাবে নিজের মতো করে সেই জিনিসটা দেখে। তোমরা যারা ক্রিকেট খেলেছো তোমরা এই উদাহরণটা দেখে ভালো বুঝতে পারবে। আমরা প্রথমে কি করলাম, হয়তো ভালো ব্যাট করছি, ব্যাট করা শিখছি, তাহলে প্রথমে আমরা ব্যাট করার ইচ্ছে হলে প্রথমে আমরা বিরাট কোহলি যেরকম ভাবে ব্যাট করেন, বিরাট কোহলি যেভাবে ব্যাট গুলো ধরেন সেইটা আমরা দেখলাম, ধরে আমরা নিজের মতো করে কপি করার চেষ্টা করি। তারপর আমরা এখন মাঠে যাই, মাঠে গিয়ে আমরা কি করি, একটু ম্যানুপুলেট করি, আমরা আমাদের মতো করে স্টাম্পে ব্যাটটা ধরি, আমরা আমাদের মতো করে শট গুলো নিই, তো আমাদের মতো করে একটু ম্যানুপুলেট করি। ম্যানুপুলেট করার পর হচ্ছে প্রিসিশন। প্রিসিশন স্টেজে স্টুডেন্ট সেইটাকে প্র্যাকটিস করে, অর্থাৎ আমরা কি করি, আমরা মাঠে গেলে সেই জিনিসটা প্র্যাকটিস করি। অর্থাৎ ধোনি যেভাবে হেলিকপ্টার শট দিতে চান, আমরা সেই শটটা দিয়ে চেষ্টা করি যে আমরাও এইভাবে প্র্যাকটিস করে আমাদের লেভেলটাকে ওই জায়গায় নিয়ে যাবো। অর্থাৎ কোনো স্কিল শেখার জন্য আমরা সেই নিজেকে প্র্যাকটিস করে 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 আমরা নিজের লেভেলটাকে তোলার চেষ্টা করি। প্র্যাকটিস করার পর আর্টিকুলেশন হয়ে যায়, অর্থাৎ সেই জিনিসটা ধীরে 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 আমাদের কমপ্লেক্স জিনিসগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি। অর্থাৎ আমরা এখন ভালো ব্যাট শিখে যাই, আমাদের যে বলই আসুক আমরা ভালো শট খেলি, আমরা অফের বলে আসলে কভার ড্রাইভ দিই, আমরা ফ্রন্ট ফুটে শট আসলে আমরা ফুল হ্যান্ড আমরা ব্যাট এগিয়ে স্পাইক করে মারি। তো এইভাবে আমরা আর্টিকুলেট করি, অর্থাৎ ধীরে 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 আমরা মাস্টারি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। আমরা যখন প্র্যাকটিস করে করে আমরা একটা পারফেক্টের দিকে যাচ্ছি, আমরা যে সিচুয়েশনই আসুক আমরা স্মুথলি সেই জিনিসটা পারফর্ম করে ফেললাম। এবং পারফর্ম করার পর লাস্ট স্টেজ যেটা আসলো সেটা হলো ন্যাচারালাইজেশন, অর্থাৎ সেই জিনিসে আমরা প্রপার এক্সপার্ট হয়ে যাচ্ছি। অর্থাৎ তারপর থেকে যখন আমরা আমাদের ব্যাট করাটাকে আমরা ন্যাচারালাইজিং স্টেজে নিয়ে যাব, আমরা ধীরে 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 সেই জিনিসটা আমাদের পুরো সুন্দর করে ইনকালকেট করে ফেললাম। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ধরো ইমিটেশন। আমরা শিখছি কি, বাইক চালানো শিখছি, তো প্রথম ইমিটেশন স্টেজে কি করলাম, আমরা দেখছি যে দাদা বা দিদিতে তারা বাইক চালাচ্ছে, সেটা দেখলাম সেটা ইমিটেশন স্টেজে গেল। ম্যানুপুলেশন স্টেজে কি করলাম, আমরা বাইকে বসলাম, বাইকে বসে বাইকে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে ধীরে ধীরে ক্লাচ গিয়ার এই সবগুলো সারার চেষ্টা করলাম, ম্যানুপুলেশন স্টেজ হয়ে গেল। প্রিসিশনে কি, আমরা ধীরে 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 বাইক চালানো প্র্যাকটিস করছি। আবার প্রথম প্র্যাকটিস করতে করতে কি হচ্ছিল, প্রথম কি হলো, প্রথম বাইক স্টার্ট করার পর কিছু দূর গিয়ে বাইকটা থেমে গেল, আবার স্টার্ট বন্ধ হয়ে গেল, আবার একটু ব্রেক হয়ে গেল, এরকম একটু সমস্যা হচ্ছে, বাট মোটামুটি প্র্যাকটিস করছি। তারপরে ধীরে ধীরে কি হলো, আর্টিকুলেশন স্টেজে গেল। আর্টিকুলেশন স্টেজে কি ধীরে ধীরে আমরা মোটামুটি ভালোভাবে বাইক চালানো শুরু করে ফেলেছি। আমরা মোটামুটি সুন্দর রাস্তায় বাইক নিয়ে বেরোতে পারছি, বাইক স্টার্ট অফ হচ্ছে না, মোটামুটি ভাবে আমরা বাইক ভালোভাবে শিখতে পারছি। আর যখন ন্যাচারালাইজেশন স্টেজে চলে যাচ্ছি, তখন সেই দক্ষতাটা আমরা খুব সুন্দর করে আমরা শিখে গেছি। অর্থাৎ তখন আমরা হাত ছেড়ে বাইক চালাচ্ছি। এরকম আমরা দেখি না রাস্তাঘাটে, এরকম অনেক মানুষ আছে যারা হাত ছেড়ে বাইক চালায়, যদিও এটা ঠিক না, তো হাত ছেড়ে বাইক চালাচ্ছে, তার মানে তারা বাইক চালানোর যে দক্ষতাটা এটা এত সুন্দরভাবে শিখে গেছে, তাদের আর হাত লাগছে না, তারা হাত ছেড়েই পা দিয়েই বাইকটাকে কন্ট্রোল করছে এবং বাইকটা চালাচ্ছে, একদম প্রফেশনাল ভাবে বাইকটা চালাতে পারছে। তাহলে সাইকোমোটর ডোমেইনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকে আমাদের আমরা যা যা পড়েছিলাম আমাদের সুন্দর করে আমরা প্রত্যেকটা অ্যাসপেক্ট আলোচনা করেছি। আমরা আবার সিলেবাসে যাই। সিলেবাসে আমাদের যা যা ছিল, সিলেবাসে আমাদের যেগুলো ছিল, অ্যাসেসমেন্ট ছিল, তার নেচার ছিল, মিনিং ছিল, আচ্ছা পার্সপেক্টিভ অফ অ্যাসেসমেন্ট ছিল, এইগুলো আমরা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝেছি। টাইপস অফ অ্যাসেসমেন্ট আমরা দেখেছি, কি কি ধরনের টাইপস হয় উইথ এক্সাম্পল আমরা দেখেছি। আচ্ছা, আমরা তারপরে দেখেছি কি কগনিটিভ ডোমেইনকে আমরা কি করে অ্যাসেসমেন্ট করবো, বা কগনিটিভ ডোমেইনকে আমাদের ভাগগুলো কি কি, এফেক্টিভ ডোমেইনকে আমরা কি করে সাব ডোমেইন গুলো ছিল উইথ এক্সাম্পল আমরা দেখেছি। সাইকোমোটর ডোমেইনে কোনো দক্ষতা আমরা কি করে শিখবো সেইটা আমরা প্রত্যেকটা সাব ডোমেইনকে আমরা উদাহরণের সাথে আলোচনা করেছি। এবার আমাকে বলো, তোমরা এই যে আজকে আমরা কমপ্লিট করলাম, এর মধ্যে তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমাদের বাজ পড়ে গেল মনে হচ্ছে। বাজ পড়েছে? আচ্ছা, আমি তো খেয়াল করিনি। আমাদের এই দিকটা এখন বৃষ্টি হচ্ছে না, আপনার কগনিটিভ এফেক্টিভ সাইকোমোটরের আগে এই সিলেবাস আমার হাতে নেই, তো বলছি মানে রিলেশন বিটুইন অবজেক্টিভ আউটকাম বলে কিছু একটা ছিল মনে হয়। হ্যাঁ, রিলেশন বিটুইন অবজেক্টিভ এন্ড আউটকাম থার্ড পার্টে আমরা আলোচনা করব। কারণ অ্যাসেসমেন্টে যা যা আউটকাম গুলো ছিল, যেমন পোর্টফোলিও, রুব্রিক্স, এগুলো সব কোটে আছে। তো ওইটা যখন আমরা পড়বো তখন ওই টপিকটা আমরা ওর সাথে আলোচনা করবো, তাহলে রিলেট করতে পারবো। বুঝলাম না স্যার। বলছি এই যে সাব পার্টটা আছে, ওটা ছিল রিলেশন বিটুইন অবজেক্টিভ এন্ড আউটকাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্টিভ এন্ড আউটকাম, এইটা আমরা যখন থার্ড পার্ট মানে ইউনিট 7 এর থার্ড পার্টে অ্যাসেসমেন্ট বিভিন্ন টুল গুলো পড়বো, যেমন তোমার রুব্রিক্স, আচ্ছা পোর্টফোলিও, জার্নাল, তখন আমরা ওই টপিকটা পড়বো, তার কারণ ওই টপিকটার সঙ্গে তখন আমরা লিঙ্ক করতে পারবো। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা অবজেক্টিভ এবং আউটকামের সাথে কি করে আমরা এটাকে কম্বাইন করতে পারছি, তখন আমরা সেটা শিখতে পারবো। ওই জন্য আমি ওই পার্টটা ওর সাথে আমি ডিজাইন করেছি। তাহলে এই আজকে আমরা যে আলোচনা করেছি মোটামুটি সবাইকে বুঝতে পেরেছি। আমরা কিন্তু পিওয়াই কুইজে যাব। হ্যাঁ স্যার। সবার মোটামুটি বুঝতে পেরেছো? আমি ধরে নিলাম সবাই বলছো না যখন, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা পিওয়াই স্যার কুইজে আমরা হ্যাঁ স্যার অ্যাসেসমেন্ট এজ লার্নিং অফ লার্নিং এটা একটু বলে দিন স্যার, এটা একটু অ্যাসেসমেন্ট গুলিয়ে অ্যাজ গেছি আমার। লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং। মানে পার্সপেক্টিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে তিনটে ভাগ হ্যাঁ বললেন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং, আচ্ছা, আর অ্যাসেসমেন্ট অফ ফর লার্নিং। লার্নিং তো আমরা বুঝলাম ডিউরিং টিচিং হয়। অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এটা কেন গোলায়? এটা কারণ দুটোই হচ্ছে এন্ড অফ লার্নিং পিরিয়ডে হয় বলে হয়তো স্টুডেন্টদের একটু গোলাতে পারে, বাট আমরা একদম সহজভাবে বুঝি। এন্ড লার্নিং এ আমরা দেখছি কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং ও পড়াশোনা করার পরে হচ্ছে, আর অ্যাজ লার্নিং এও পড়াশোনা কমপ্লিট করার পর হচ্ছে। অফ লার্নিংটা আমরা তখন করছি যখন আমরা স্টুডেন্ট পড়ার পর সেটা কতটা বুঝতে পেরেছে সেইটা দেখার জন্য। ধরো তোমরা 1 বছর ধরে বা 6 মাস ধরে এই সিলেবাসটা পড়লে, 6 মাস ধরে সিলেবাসটা কমপ্লিট করার পর, ইউজিসি নেট সিলেবাসটা কমপ্লিট করার পর, তখন আমি ফাইনাল তোমাদের নেটের পরীক্ষা যাওয়ার আগে একটা পরীক্ষা নিলাম। সেই পরীক্ষার যে রেজাল্টটা, ধরো সেটা আমাদের কাছে ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সাম বলতে পারি। সেই ফাইনাল এক্সামে সেই পার্টটা তোমরা কতটা শিখেছো, এইটা যখন এই উদ্দেশ্যে যখন আমি তোমাদেরকে অ্যাসেসমেন্ট নেবো, এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাজ সিমিলার অ্যাজ সামেটিভ লার্নিং। সামেটিভ ইভ্যালুয়েশনে আমরা যে ইভ্যালুয়েশন করি সেম জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং এ এই ক্ষেত্রে করি, যেখানে আমি দেখি স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে, অর্থাৎ যে শিখনটা হলো সে শিখনটার মূল্যায়ন, অর্থাৎ শিখনটা কতটা ভালো হলো, মানে শিখনটা স্টুডেন্ট কতটা শিখতে পারলো সেইটা দেখার জন্য যে ফাইনাল এক্সামের মাধ্যমে যে আমি এভরিথিং জানছি যে স্টুডেন্ট কত পেয়েছে, 100-র মধ্যে 90 পেয়েছে, তার মানে 10টা পায়নি, এই যে ওভারঅল যে ধারণা পেলাম, এটা গেল কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর এইটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটা কি হচ্ছে, এইটাও অ্যাসেসমেন্টের পরে হচ্ছে, বাট এখানে আমি একটা জিনিস করছি, এখানে আমি একটা মনিটর করছি। অর্থাৎ এখানেও সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, ধরো সিলেবাস আমি কমপ্লিট করে ফেললাম। সিলেবাস কমপ্লিট করার পর আমি বললাম তোমাদেরকে আজ থেকে আমি তোমাদের 4টে পরীক্ষা নেবো, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা নেবো, তারপরে তোমরা ফাইনাল পরীক্ষা দিবে। আমি দেখলাম প্রথম পরীক্ষায় তোমরা 100-র মধ্যে 90 100-র মধ্যে 70 পেয়েছিলে, তারপরে তোমরা পরীক্ষায় 100-র মধ্যে 75 পেলে, তারপরে তোমরা 80 পেলে, তারপরে তোমরা 85 পেলে। এই যে তোমার প্রোগ্রেসটা আমি মনিটর করতে পারছি, অর্থাৎ তুমি কতটা শিখছো, তোমার ইমপ্রুভ হচ্ছে কিনা, সিলেবাস কমপ্লিটের পর তোমার ইমপ্রুভ হচ্ছে কিনা, ফাইনাল পরীক্ষার আগে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা তুমি কতটা নিজেকে ইমপ্রুভ করতে পারছো, এই উদ্দেশ্যটা যখন এইটা হবে, এই উদ্দেশ্য যখন আমি অ্যাসেসমেন্ট করবো, সেইটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, ঠিক ভেরি আছে। গুড। আচ্ছা, বাকিরা একটু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা যারা কথা বলছো না, আমি তাদেরকে একটা কথা বলবো, একটু ইতস্তত বোধটা ছাড়ো। হ্যাঁ, কারণ তোমরা বড় হয়ে গেছো, তোমাদের জিআরএফ পেতে হবে। ইতস্তত বোধ থেকে বেরিয়ে এসে মানে যা যা সমস্যা আছে আলোচনা করলেই দেখবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা আর হবে না। তো যারা ইতস্তত বোধ করছো, কাইন্ডলি আর ইতস্তত বোধ করে কোনো মানে লাভ নেই বা প্রয়োজন নেই, তোমরা নিঃসংকোচে বলতে পারো। তাহলে মোটামুটি তোমরা যখন বলছো না, তাহলে আমি ধরে নিলাম তোমরা মোটামুটি শিখতে পেরেছো। তাহলে এবার আমরা পিওয়াই কুইজে যাই। আগের দিন আমরা যেভাবে পিওয়াই কুইজ বলেছিলাম, কোশ্চেন যেই আসবে 1 মিনিট বা 1.5 মিনিট টাইম দেবো, 1.5 মিনিটের মধ্যে কেউ অ্যান্সার বলবে না, সবাই ওখানে যে চ্যাট বক্সটা আছে ওই চ্যাট বক্সের মেসেজে লিখবে। আমি 1 মিনিট বা 1.5 মিনিট পরে ওখানে চলে যাবো, গিয়ে 1.5 মিনিটে গিয়ে আমি প্রশ্ন দেখবো যে কে কি অ্যান্সার দিয়েছে। রেডি সবাই? হ্যাঁ স্যার। চলো তাহলে আমাদের ফার্স্ট পিওয়াই কুইজ আজকে 1 নম্বরেরটা, 1 মিনিট টাইম, একদম ইজি প্রশ্ন, একদম 1 মিনিটের টাইম দেবো। 1 মিনিট হয়ে গেছে, আশা করছি সবার হয়ে গেছে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, সি 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 সি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, বাহ। এইগুলো কিন্তু সব পিওয়াই কুইজ যেগুলো নেট পরীক্ষায় এসেছিল। এই পরীক্ষা তাহলে বুঝতে পারছো, এই কোশ্চেন পরীক্ষায় আসছে, এই প্রশ্ন ছেলেগুলো পারে না। একদম ইজি প্রশ্ন, যেখানে বলে দিয়েছে আমরা কি টার্ম দেখলাম কি, যে একটা নতুন অ্যাবিলিটি যেখানে আমরা শিখন বা লার্নিং মেটেরিয়াল আমরা নিজ সিচুয়েশনে অ্যাপ্লাই করি। তো এটা অবভিয়াসলি অ্যাপ্লিকেশন। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এনটিএতে আসে, এবং এত ইজি প্রশ্ন পারফর্ম করতেই হবে। আচ্ছা, নেক্সট আসলো কি, নেক্সট প্রশ্ন, আবার 1 মিনিট টাইম। চলো 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা, অনেকে বলছো, প্রথমে বললে এ, এ বি বলছো, সি, তারপরে বাকিরা সবাই সি বলছে।
ভেরি গুড, সবাই মোস্ট অফ দেম সি বলছে, বাট কিছু কিছু স্টুডেন্ট বি বলছে। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি সি। তার কারণ দেখো, এটা বলেছে কি ক্র্যাথলের অ্যাফেক্টিভ ডোমেইন অনুযায়ী এর মধ্যে কোন কম্পোনেন্টটা নেই, নট বলছে। তাহলে আমরা দেখলাম কি, রেসপন্ডিং আছে, ভ্যালুইং আছে, ইভালুয়েটিং আছে, ক্যারেক্টারাইজিং আছে। অবভিয়াসলি অনেকে বি বলছে নেই। বি কি করে হবে না, কারণ ভ্যালু তো মানে এফেক্টিভ ডোমেইনের মূল কোর কনসেপ্ট ছিল ভ্যালু। থার্ড স্টেজে যেটা ছিল সেটা ভ্যালুইং ছিল। প্রথমে ছিল রিসিভিং, তারপরে ছিল রেসপন্ডিং, তারপরে ছিল ভ্যালুইং, তারপরে হচ্ছে অর্গানাইজিং, তারপরে হচ্ছে ক্যারেক্টারাইজিং। তাহলে ইভালুয়েটিং এর মধ্যে ছিল না, ইভালুয়েটিং ছিল কি কগনিটিভ এর মধ্যে। তাহলে সি হচ্ছে কগনিটিভটা হচ্ছে যেটা ইভালুয়েটিং ছিল, যেটা হচ্ছে এটা হচ্ছে হবে না, মানে এটা হচ্ছে ক্র্যাথলের এফেক্টিভ ডোমেইনের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন রাখলাম। নেক্সট প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। এটা এর আগের বছর, তার আগের বছর পরীক্ষা এসেছিল। একদম আমি অপশনস গুলো সেম রেখেছি, লিস্ট গুলো সেম রেখেছি। আশা করছি সবার হয়ে গেছে। চেঞ্জ করলাম স্লাইড। ভেরি গুড, এই তো এরকম 100% অ্যান্সারই লাগবে। সি সি সি। আচ্ছা, কয়েকজন বলছো, মোট একজন ডি বলছো। আচ্ছা, বাট রাইট অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, আমরা দেখি, আলোচনা করি। একদম প্রথমেই আমরা দেখবো কি কার সাথে কি যাচ্ছে। দেখো, যদি একদম প্রথমে যদি আমরা এইটা দেখি, প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট কার সাথে যাচ্ছে, আমরা আলোচনা করেছিলাম কি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ যেখানে একটা পরীক্ষা নেওয়ার পর আমরা প্লেস করতে পারি। তাহলে ডি হচ্ছে 1। ডি হচ্ছে 1 হলেই দেখো একটা দিয়ে করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে, এইটা টি অ্যান্সার হয়ে যাচ্ছে। তবুও আমি যদি অন্য দিয়ে করতে চাই, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অবভিয়াসলি কি হয়, ক্লাস টেস্ট, যেখানে একটা ইমপ্রুভমেন্ট জায়গা থাকছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি এন টার্ম এক্সাম, এটা হয়ে যাচ্ছে। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি হচ্ছে, রিমিডিয়াল টিচিং। কারণ ডায়াগনস্টিক আমি বলেছি, আমরা আলোচনা করেছিলাম কি যেখানে আমরা মানে উইকনেস গুলো আইডেন্টিফাই করে সেগুলো ঠিক ইমপ্রুভ করার জন্য রিমিডিয়াল টিচিং দেবো। তাহলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট রিমিডিয়াল টিচিং এর মধ্যে হয়ে গেল। আর প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট মেডিকেল এন্ট্রান্স এক্সামের মধ্যে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ভেরি গুড। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি, অ্যান্সার সবাই কি দিয়েছে। আচ্ছা, মোস্ট অফ দেম বলছে বি। আচ্ছা, মল্লিকা বলছে সি, 3 বি 1। আচ্ছা, এটা স্টুডেন্ট ভাবছে এখন। আচ্ছা, ঠিক আছে, সি। তার মানে এ বি সি এই তিনটের মধ্যে অ্যান্সার দিচ্ছি সবাই। সবার মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, দেখো প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং আর নট cognitive process dimensions of Anderson and Krathwohl's taxonomy of instructional objective। তার মানে অ্যান্ডারসন এন্ড ক্র্যাথওয়েল টেক্সোনমিতে কোন জিনিসটা ছিল না। আমরা যদি অ্যান্ডারসন এর ক্র্যাথওয়েলের পড়ি, আমরা কি দেখেছিলাম, আমরা সব নলেজটা হয়ে গেছিল রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডটা হয়ে গেছিল কম্প্রিহেনশন। ঠিক তো, এরম ভাবে চেঞ্জ হয়েছিল। তারপরে অ্যাপ্লাই, সিনথেসিস কি ছিল? এইটা হচ্ছে প্রথম। সিনথেসিস যদি না থাকে তাহলে দেখো একটা দিয়েই ওরা তো সিনথেসিসটাকে ক্রিয়েটে চেঞ্জ করে দিল। সিনথেসিসটাকে ওটা ক্রিয়েটিং নাম করলো, আর ওই ইভালুয়েটিংটা যেটা কগনিটিভের হাইয়েস্ট লেভেল ছিল অ্যাজ পার ব্লুম, সেটাকে ফিফথে আনলো। তাহলে সিনথেসিস একদমই ছিল না। তাহলে সিনথেসিস ডি দিয়ে দেখে একটাই অ্যান্সার আছে, বি এন্ড ডি। বি কম্প্রিহেনশন কেন না, তার কারণটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সেটাই তো কম্প্রিহেনশন, যেটা আন্ডারস্ট্যান্ড লেভেলে ছিল। এটা আন্ডারস্ট্যান্ড, সেটাই তো নলেজ অ্যাজ পার ব্লুম। তোমরা যদি এইটা দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আমরা যদি এইটা আলোচনা করি, এই যে নলেজটা হয়ে গেল রিমেম্বার, আর এটা আন্ডারস্ট্যান্ড ছিল, সেটা হয়ে গেল মানে যে কম্প্রিহেনশন, যেটা কম্প্রিহেনশন ছিল সেটা হয়ে গেল আন্ডারস্ট্যান্ড। তো ওই জন্য ওইটা হচ্ছে। আর যে সিনথেসিস যেটা ছিল, এই সিনথেসিসটা দেখো, যেটা ব্লুম সিনথেসিস নাম দিয়েছিল, এরা কিন্তু সিনথেসিস নামটা দেয়নি। এরা এর মধ্যে থেকে ক্রিয়েটিং শব্দটা উপরে তুলে দিয়েছে, আর ইভালুয়েশন শব্দটা নিচে নিয়ে এসেছে। এই প্রশ্নটা জাস্ট একটা দিয়েই হয়ে যাচ্ছিল। এই ধরনের প্রশ্ন স্টুডেন্ট কিন্তু অনেকে ভুল করে আছে। কিন্তু আমি আশা করবো তোমাদের জন্য এই সমস্ত প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে ভুল না হয়, কারণ আমরা এই সমস্ত প্রশ্নে প্র্যাকটিস করবো। ওই ডিরেক্ট প্রশ্ন এন্ট্রি দেয় না। তো ওই আমি ডিরেক্ট প্রশ্ন 100-150 করে কোনো লাভ নেই। আমার প্রশ্নের ট্রিক বুঝতে হবে। এই প্রশ্নটা যদি কেউ এই ট্রিকটা বুঝতে পারতো, আমি আশা করবো পরের দিন থেকে তোমরা আরো ভালো করে করবে। এই সিনথেসিসের এই যে ট্রিকটা দু একজন বুঝতে পেরেছে, এই ট্রিকটা যদি কেউ বুঝতে পারতো, অপশনস গুলো এত ইজি দিয়েছে, একটা দিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে বিএনপি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, লাস্ট দুটো আছে, 5 নম্বর।
এটা তো আমার মনে হয় চোখ বন্ধ করে দিলেও ভুল হবে না। এটা আমি আর টাইম দিলাম না। আনসার করিনি, তাড়াতাড়ি আনসার। অবভিয়াসলি এটার মানে এটা তো ভুল হওয়ার কোনো জায়গাই নেই। বাকিরা সবাই আনসার দাও, সবাই আনসার করে, ভুল হোক কোনো অসুবিধা নেই, ভুল হলেই যে শিখবে, সবাই আনসার করো। যারা এখন ইতস্তত বোধ করছে তারাই কিন্তু পিছিয়ে পড়বে। ইতস্তত বোধ একটু সরাতে হবে, আনসার করতে হবে, ভুলটাকে শিখে নিতে হবে। তাহলে মোটামুটি যারা যারা অ্যান্সার করতে সবাই দেখতে পাই, সবাই এই অ্যান্সার করছে। অবভিয়াসলি এটা একই হচ্ছে অ্যান্সার। তার কারণ হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এমফাসাইজ অন অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নিং। আমরা লার্নিংকে এনহ্যান্স করার জন্যই আমরা অ্যাসেসমেন্ট করছি। আচ্ছা, এই প্রশ্নটা এর আগের বছর পেপার ওয়ানে এসেছিল। দেখি এই প্রশ্নটা কে দিতে পারে। আমরা ডিরেক্ট ভাবে প্রশ্নটা পড়িনি, বাট ট্রিক দেখে দেখি গিয়ে দিতে পারে। 6 নম্বর প্রশ্নটা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই 5 নম্বরের যে কোশ্চেনটা, মানে অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নিং, আর একটা ওই 2 নম্বরে যেটা, ওইটা একটু ডিসকাশন করে দেবেন। মানে অ্যাসেসমেন্ট টু নো দ্য মাস্টারি অফ দ্য কন্টেন্ট, মানে মাস্টারি বলতে এখানে যে আমি যে কোনো মানে কোনো বিষয় যখন পড়াশোনা পড়ছি জানার জন্য যে কোনো বিষয়টা পড়ছি, সেটা হচ্ছে তো সেক্ষেত্রে ওটাও তো অপশনের মধ্যে কিছুটা করছে। আচ্ছা, ওইটা একটু ডিসকাশন করে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলছে দুটো অপশন আছে, যারা যেটা আছে দেখলাম কি, একটা আছে অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নিং আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট টু নো মাস্টারি অফ কন্টেন্ট। অর্থাৎ বি নম্বরটা কি ছিল, বি নম্বরটা যদি বাংলা আমরা দেখি যে একটা স্টুডেন্ট সে সেই কন্টেন্ট সম্বন্ধে কতটা জানতে পেরেছে বা সেই কন্টেন্টটা তার দক্ষতাটা কতটা সেইটা। তো এটা তো ডিরেক্টলি সামেটিভ এসে চলে যাচ্ছে, সামেটিভ এসে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি সেই কন্টেন্টটা কতটা শিখেছে, যেটা আমরা ফাইনাল পরীক্ষায় করি যে একটা কন্টেন্ট যেটা সে পড়েছে সেই কন্টেন্টের উপরে তার তার জ্ঞান কোন জায়গায় চলে গেছে সেটা দেখার জন্য আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট করি। তো এখানে যদি এটা দিতে, যদি অ্যাসেসমেন্ট অফ লার্নিং যদি দিত যেটা সামেটিভের সাথে যায়, তখন এটা অ্যাসেসমেন্ট টু নো মাস্টারি অফ দ্য কন্টেন্টের সাথে যেত। যেহেতু এটা ফর্মেটিভের সাথে যাচ্ছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, সেই জন্য এটা অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নিং, যেটা আমরা ডিউরিং টিচিং এ করি। অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেহেতু আমরা ডিউরিং টিচিং এ করি, যে দেখার জন্য যে লার্নিং কোন জায়গায় কি মানে কোন জায়গায় স্টুডেন্টের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটা অনুযায়ী কোন জায়গায় সমস্যাটাকে আরো আমরা কাটিয়ে উঠে আর লার্নিংটাকে এনহ্যান্স করতে পারবো, সেইটা যেহেতু দেখার জন্য সেই উদ্দেশ্য যেহেতু রাখি, সেই জন্য অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং এমফাসাইজের সাথে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা বলো। এটা কিন্তু একটু একটা হালকা ট্রিক আছে, হালকা একটা জায়গা আছে, আমি ক্লু দিচ্ছি। এটা হালকা জায়গা আছে, হালকা জায়গা বলে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। করে দিয়েছি স্যার। করে দিয়েছো? বাহ, এই তো। বাহ বাহ, ভেরি গুড, এক্স্যাক্টলি। এখানে তোমার সব কি টার্ম এখানে দেখতে হবে, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। এটা জাস্ট কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ শব্দটা দিয়েছে স্টুডেন্টকে ট্রিকি করার জন্য। একদম এখানে একটা দিয়ে দিয়েছে ফিডব্যাক মেকানিজম। ব্যাস, আমাদের জায়গা হয়ে গেল ফিডব্যাক মেকানিজম, যেখানে যাচ্ছে সরাসরি ফর্মেটিভ ইভালুয়েশন যাচ্ছে। হ্যাঁ, ডায়াগনস্টিক ওইটাই মেনটেন করলে তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, ওই ফিডব্যাক মেকানিজম দেখলেই ফর্মেটিভ ইভালুয়েশন হবে। যেই জন্য আমি প্রথম দিন তোমাদের একটা কথা বলেছিলাম, আমাদেরকে ইউজিসি নেট জিআরএফ পেতে হলে আমাদেরকে শুধুমাত্র পড়লে হবে না, আমাদেরকে পড়া আর সিস্টেমেটিকলি পড়া, স্মার্টলি পড়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমাদেরকে কি টার্ম দেখতে হবে, কি টার্ম দেখতে হবে, কি টার্ম আমি নেবো, এলিমিনেট করবো, এলিমিনেট করে আমি না প্রশ্নটার অ্যান্সার দিয়ে দেবো। এই প্যাটার্নটা যদি আমি বুঝে যাই, তো মোটামুটি জিআরএফ আমার কাছে একদমই ইজি। তাহলে মোটামুটি আশা করছি তোমরা আমি মোটামুটি যেটুকু পিওয়াইপিস দেখলাম, তোমাদের মোটামুটি তোমরা লার্নিং ধারণাটা, মোটামুটি অ্যাসেসমেন্টের ধারণাটা বুঝতে পেরেছো। তাহলে মোটামুটি এই অবধি আজকে থাকছে, আজকে পাঠ্য এই অবধি থাকছে। আচ্ছা, যারা নতুন আজকে ক্লাস করলে তাদের উদ্দেশ্যে বলি। আচ্ছা, আগে প্রথমে পুরোনোদের জিজ্ঞেস করি, যারা কাল আগের দিন ক্লাস করেছিলেন তারা কি খাতাটা করেছিলেন? হ্যাঁ স্যার, খাতা করেছি। তো ওই আপনার যেটা পাঠিয়েছেন, তো ওটা যেটা পিপিটি হিসেবে দিচ্ছেন, ওইটা থেকে ওই নোটস রেডি নিজে করেছি আর কি। তো এটা স্যার পাঠানি, গ্রুপে দেননি। আচ্ছা, ওটা স্যার পাঠিয়ে দেবেন, স্যার সাথে কথা হয়েছে, স্যার কথা আমি বলে দিচ্ছি, স্যার পাঠিয়ে দেবেন, ওটা রেডি করে যেটা ক্লাসে করিয়েছেন ওইটা থেকে আমি তুলেছি। হ্যাঁ, ওইটা এনাফ। আর তোমরা মানে জায়গা ফাঁকা রাখবে। ধরো পেডাগজি লিখলে, পেডাগজি লেখার কিন্তু তোমার মধ্যে যে নোটসটা বানাবে, নোটসে একটা জায়গা ফাঁকা রাখবে। তোমরা পরবর্তীকালে আরো তো শিখবে, এখনো ধরো 6 মাস পড়বে, পড়ার পর আরো নতুন নতুন ইনফরমেশন পাবে, সেই নতুন নতুন ইনফরমেশন গুলো ওই জায়গায় অ্যাড করবে। তো সেইভাবে খাতাটা বানাবে। তো যারা পুরোনো মানে যারা নতুন স্টুডেন্ট আছে ক্লাস করলে,
তারা অবশ্যই জানিও ক্লাসটা কেমন লেগেছে। আর তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই একটা খাতা করবে নিজের হাতে, কারণ তোমরা প্রচুর নোটস পাবে, প্রচুর মেটেরিয়াল পাবে, মেটেরিয়ালের অসুবিধা নেই। তোমাদের কাছে নিজস্ব বই আছে, সেই সব দিয়ে তোমরা পড়তে পারবে। বাট নিজের একটা হ্যান্ড রিটেন যদি তোমাদের কিছু থাকে না, প্রত্যেকটা কনসেপ্ট যেখানে কনসেপ্ট থাকবে জাস্ট টু দ্য পয়েন্ট, সেই কনসেপ্ট যদি তোমাদের কাছে থাকে, তোমরা যখন রিভাইজ দেবে পরীক্ষার সময়, সেই তখন তোমাদের ওই খাতাটা অ্যাজ আ হোলি বুকের মতো কাজ করবে। তখন তোমরা জাস্ট খাতাটা খুলবে, একবার দেখবে, দেখে তোমরা তোমরা সেই কনসেপ্টটাকে ঝালিয়ে নিতে পারবে। তো এইটা তোমাদের ক্ষেত্রে তোমরা পড়াটাকে আরো বেশি সিস্টেমেটিক্যালি বানাবে, আরো বেশি ইনফরমেটিভ বানাবে। তোমরা সেই খাতায় কি কি টার্ম টিকবে, যেমন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি টার্ম হচ্ছে কি, ডিউরিং টিচিং, যেখানে কি ফিডব্যাক নিই, যেখানে লার্নিং ফর এনহ্যান্স লার্নিং দেখি। এই সমস্ত কি টার্ম গুলোকে যার মধ্যে বানালি, যেন তোমাদের একটা মাথায় একটা মানে কগনিটিভ ম্যাপ চলে আসে, মেন্টাল ম্যাপ চলে আসে, যে মেন্টাল ম্যাপ অনুযায়ী তোমরা ইজিলি কোনো সমস্যার সমাধান করতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন বলে, এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসলো, বলো তো তোমরা সাইকোলজিতে একটা থিওরি পড়েছো, কোন সাইকোলজিস্ট কগনিটিভ ম্যাপের কথা বলেছেন? পিয়াজে। আচ্ছা, পিয়াজে। আর কগনিটিভ ম্যাপ বা মেন্টাল ম্যাপ? পিয়াজে বলছো। আচ্ছা আচ্ছা। তোমরা যখন লার্নিং করবে দেখবে, টলম্যান বলেন একজন সাইকোলজিস্ট ছিলেন, যিনি ওই তোমার কগনিটিভিস্ট কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ফলো করতেন। তিনি এই কগনিটিভ ম্যাপের কথা বলেছেন। তিনি বলেছেন কোনো সমস্যার সমাধান করতে গেলে মাথায়, আমাদের ব্রেনে সমস্ত সমস্যার যে পটভূমি, সেইটা রেডি করে রাখতে হবে। তখন তুমি সেই সমস্ত সমাধান পটভূমি মাথায় রেডি করে রাখবে, একটা স্ট্রাকচার হবে, তুমি যে কোনো সমস্যা ইজি ভাবে সমাধান করবে। তো আমরা যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমরা এই সমস্ত থিওরি গুলো আমাদের পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। তো তোমরা প্রত্যেকটা কনসেপ্ট যদি মাথায় যদি একদম স্ট্রাকচার ভাবে তোমাদের জানা থাকে, তাহলে তোমরা পরীক্ষায় একদম খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে আসতে হবে। তো এই আমার বিশ্বাস, তোমরা এইভাবে পড়ো। যেখানে তোমরা আটকে যাবে, নির্দ্বিধায় আমরা আছি, প্রত্যেকজন ফ্যাকাল্টি আছে তোমাদের জন্য। আমরা সবসময় তোমাদের জন্য রেডি, আমরা সবসময় তোমাদের হেল্প করার জন্য আছি। তোমরা শুধু নিজেদেরকে নিজেদের নিজেদের ফিউচারের জন্য পড়ো। আর ইউজিসি এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা এখানে মোটিভেশন ল্যাকের কোনো জায়গা নেই। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পরীক্ষা। যদি এমন কিছু হয়, আশা করছি এমন কিছু হবে না যে কারোর জেআরএফ আটকাবে, কারণ আমি আশা করছি যে সবারই জেআরএফ এইবারে হয়ে যাবে। তবুও এটা পরীক্ষা, 100 জনের মধ্যে একজন পাই। তো যারা যারা পাবে না, তাদেরকে আবার বলবো যে অনেক ইজি ভাবে তোমরা পরের বারের জন্য মোটিভেট লস না করে নিজেকে এগিয়ে যেতে পারবে, কারণ 6 মাস পরে আবার পরীক্ষা। তো মোটামুটি 1 বছর যদি কেউ রেডি হয়, চোখ বন্ধ করে জেআরএফ তার হাতে চলে আসছে। এই মেন্টালিটি নিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যেহেতু মানে এক্সাম পড়ার বিষয়টা যেটা বললেন, যে আমি যেটা করি, ধরুন আমার কাছে মানে টেক্সট বইগুলো বেশি আছে, সেগুলোকে আমি এবার কি করি, ধরুন টেক্সট বইগুলোকে ধরুন মানে যে স্যার আরো যে নোটস গুলো দিচ্ছে, মানে ক্লাসের যে নোটস গুলো দিচ্ছে, আগে যেমন ওই টিচিং অ্যাপটিটিউডের এটা দিয়েছিলেন স্যার, সেটা আমি দেখেছি বা মানে পড়েছি। এবার বাদ বাকি ধরুন এর পরবর্তী যে ক্লাসগুলো যেগুলো হয়েছে, সেগুলোর নোটস দেবেন আশা করি। এবার ওইগুলো যে আমি যখন ওই টপিকটা যখন পড়বো, তার সাথে সাথে ওটার একটা নোটস পাচ্ছি, তার সাথে সাথে আদার্স যে আমার কাছে যে টেক্সট বইগুলো আছে বা নেটের যে বইগুলো আছে, সেগুলো টোটাল আমি ওভারভিউ একটু পড়ে কি করলাম, যে যে বইগুলো পড়ছি আমি একটা পেজ নিলাম, যে বইগুলো পড়ছি সেই বই থেকে আমার ওই টপিকের উপরে যা কিছু ইনফরমেশন পাচ্ছি আমি এক জায়গায় করলাম, তারপরে আরো ভেরিয়াস সোর্স থেকে যা কিছু ইনফরমেশন পেলাম ওই এক জায়গায় আমি রেডি করলাম। ওখান থেকে এবার কি করলাম, আমি আমার মতো করে হ্যান্ড রাইটিং করে আমি আমার মতো করে বোঝার ক্ষেত্রে আমি আমার মতো করে একটা মানে ফাইনালাইজড নোট রেডি করে নিই। ওইটা করছি। তো ওইটা কি করব না কিছু চেঞ্জ করতে পারবো? না না, ওইটাই ওই যেটা করছো, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। তুমি চারিদিক থেকে ইনফরমেশন কালেক্ট করলে, কালেক্ট করার পর তোমার তো ক্লাসেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে কনসেপ্ট আমি যে মানে যে বিষয়টা পড়ছি, ধরুন আমি যে বই মানে টেক্সট বইটাই পড়ি না কেন, আমি যেটুকু পড়ছি ওইটাকে আমি কি করলাম, খাতায় আমার মতো করে মানে নোট ডাউন, মানে আমার মতো করে নোট ডাউন করে নিলাম। তারপরে যখন আমি হোল সমস্ত কিছু বিষয়গুলো আমার কাছে যা এ টু জেড যা ইনফরমেশন মানে যা সোর্স আছে, সেই সোর্স থেকে আমি ওই টপিকের উপরে যা সোর্স কালেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, ওখান থেকে আমি ফাইনালাইজড আমার মতো করে আমি ফাইনালাইজড একদম নোটস রেডি করে নিলাম। তাহলে আমার কি হচ্ছে যে আমি এক্সামের সময় ওইটাকে আমি ওভারভিউ দেখে নিলাম, আমার সমস্ত সোর্স থেকে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ইনফরমেশনটা। হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য ওটাই। তোমরা খাতাটা এইভাবেই করবে, এইভাবে করলে তোমাদের কি হবে, পরীক্ষার কারণ তোমরা যখন পরীক্ষা দেবে, তোমাদের তো পেপার 1 পেপার 2। আমি যেটা করেছি সেই হিসাবে বলছি। পরীক্ষার সময় না একটা স্টুডেন্টের মাথায় অনেক কিছু চলে, কারণ ওই জিনিসটা অনেকে বোঝে না। মানে অনেক যারা অনেকে পাশ করে যাবে বলে যে কি রে তোর আমি পাশ করে যেতে পাশ করিনি, এরকম তো অনেক স্টুডেন্ট থাকে, তো ওরা বোঝে না।
ওই টাইমটা স্টুডেন্টের একটা মেন্টাল প্রেশার অন্য জায়গায় থাকে। তো সেখানে পরীক্ষার আগে মোটামুটি প্রায় 15,000 মানে 1500 থেকে 2000 কনসেপ্ট আমাদের মাথায় ঘোরে, পেপার 1 আর পেপার 2 মিলিয়ে। তো অত টপিক একসাথে রিভাইজ করা তো খুব টাফ হয়ে যায়। সমস্ত বই ঘেটে, সমস্ত পিডিএফ ঘেটে পরীক্ষার আগের দিন এই পিডিএফ পাচ্ছি না, ওই পিডিএফ পাচ্ছি না, তো একটা হেক্টিক সিচুয়েশন হয়ে যায়। তো এই যে তুমি কষ্ট করে একটু নিজের হাতায় নিজের মতো করে যদি একটা বানাতে পারো না, তাহলে ওইটাই হয়ে গেল তোমাদের হোলি বুক। ওইটা যদি তুমি মোটামুটি পরীক্ষার আগের 1 সপ্তাহ যদি টানা ওইটা রিভাইজ দাও, তাহলে তুমি ভাবো ওই 1500-2000 কনসেপ্ট তুমি প্রত্যেক দিন রিভাইজ দিচ্ছ, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তুমি কত দ্রুত, কত তাড়াতাড়ি সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারো। তো এই তুমি যেটা বললে খুব ভালো অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা ফলো করো, এটা খুব ভালো এবং কার্যকারী। কারণ আমি নিজে এই অ্যাপ্রোচ ফলো করেছি এবং আমি নিজে অ্যাপ্রোচটা ফলো করে আমি নিজে ফল পেয়েছি। আমি আমার জীবনে একবারই নেট পরীক্ষা দিয়েছি এবং একবারই সেট পরীক্ষা দিয়েছি। আমি একবারই দুটো পরীক্ষা পাস করে গেছি উইদাউট এনি রিজার্ভেশন, কারণ আমি জেনারেল ক্যান্ডিডেট। তো আমি এইটা দিয়ে আমার প্রচন্ড লেভেলে সাহায্য হয়েছে। তো এই জন্য আমি মনে করি যে আমার যারা স্টুডেন্ট বা আমার কাছ থেকে যারা যারা পড়ছে, অ্যাটলিস্ট তারাও এই সেম সিমিলার ফর্মুলাটা অ্যাপ্লাই করুক এবং তারাও সেই পজিটিভ দিকটা পাক। আর যেখানে আটকে যাবে বা যেখানে সমস্যা হবে সেখানে তো আমরা সবাই আছি। তোমরা শুধু তোমাদের মতো করে নিজের জীবনের জন্য, নিজের ভবিষ্যতের জন্য 6টা মাস ডেডিকেট করে দাও। এই 6টা মাস আমি কিছু ভাববো না, আমি জাস্ট নিজের ফিউচারের জন্য আমি এই 6টা মাস নিজের চেষ্টা করবো, তারপরে দেখা যাক কি হয়। মোটামুটি হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, তারপরে আরো একটা বিষয়, যদি সবাই যদি রাজিও থাকে, মানে ধরুন গ্রুপ, মানে এইসব এক্সামের ক্ষেত্রে গ্রুপ ডিসকাশনটাও একটা বড় ফ্যাক্টর কাজ করে, যেটা আমি নিজেও দেখেছি। ধরুন আমি আমার কাছে যে সোর্স গুলো আছে আমি আমার মতো করে পড়লাম, ধরুন আরো গ্রুপে যারা আছে, ধরুন আমাদের মানে আমি যেটা দেখলাম, যদিও স্যারদেরকে নিয়ে মোটামুটি আমাদের 40 জন, মানে এই গ্রুপটাতে 40 জন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। ধরুন আমি সবাই মিলে যদি আমরা যদি একটা গ্রুপ ওয়াইজ ধরি যে ওই বিষয়টাকে আমরা পড়লাম, যে যারা তো এবার সোর্সে তো আর সেই একটা সোর্স তো আর থাকছে না, ধরুন বিভিন্ন রকম সোর্স যান। এবার ধরুন সবাই সবার মতো করে সোর্স থেকে কালেক্ট করলো, দিয়ে ওই টপিকের উপরে কি করলাম যে সবাই একটা যে যা টপিক মানে রেডি করল, ওইটা যদি ওপেন ফোরাম হয়ে বিভিন্ন মানুষ সবাই সবারটা আলোচনা করতে পারছে, পার্সপেক্টিভ নিতে পারছে। অবশ্যই এটা ভালো আইডিয়া। তো এটা আমি স্যারের সাথে আলোচনা করবো। ধরুন ওপেনলি ভাবে যদিও না করি, ধরলাম আমি একটা টপিক, ধরুন আজকের যে টপিকটা পড়ানো হলো, মানে অ্যাসেসমেন্ট পার্সপেক্টিভে, আমি আমার মতো করে কি করলাম, বিভিন্ন সোর্স থেকে আমি মানে ইনফরমেশন কালেক্ট করলাম, সেটা আমি কি করলাম গ্রুপে সেন্ড করে দিলাম। ধরুন আবার অন্য কেউ একজন হয়তো আলাদা সোর্স থেকে কালেক্ট করেছে, সে একই হতে পারে আবার আলাদাও হতে পারে। যদি সবাই যদি কি করে যে শেয়ার করে নেয়, তাহলে কি হবে যে বিভিন্ন ধরুন নিউ ইনফরমেশন আমি যেমন জানতে পারবো, আবার আমার কোনো ইনফরমেশন হয়তো সে যেটা জানে না সেও সেটা জানতে পারবে। এটা অনেকটাও এফেক্টিভ হয় যদি সবাই রাজিও থাকে, যেহেতু আমরা এবারে এটা তুমি সবার সাথে আলোচনা করে করা যায়। বাট আমার মূল উদ্দেশ্য ছিল কি বলতো, সেই আমি চাইছি সবাই নিজেরটা অ্যাটলিস্ট নিজে বানায়। অ্যাটলিস্ট নিজেরটা নিজে বানালে কি হবে, সবাই নিজের মধ্যে রিসার্চ করতে পারবে, নিজের পড়াশোনায় অ্যাক্টিভ থাকতে পারবে। সেই যখন প্রথম একজন অন্য কেউ বানিয়ে পাঠিয়ে দিচ্ছে গ্রুপে, তখন সে তার কি হবে, যে সেই জিনিসটা রিসার্চ করছে না, তার সেই জিনিসটার এরিয়াতে মাল্টিপল সোর্স সে আর শিখতে পারবে না। তো আমি মনে করি মানে অ্যাটলিস্ট শেয়ার পরে করা যেতে পারে, বাট অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে সবাই সবার মতো করে নিজেরটা নিজে বানালে কি হবে, নিজের মতো করে ডাইভার্সিফিকেশন অফ নলেজ করতে পারবে। এটা আমার আইডিয়া, তোমরা সেটা আলোচনা করতেই পারো তোমাদের বন্ধুদের সাথে, সেটা হতেই পারে। তো ঠিক আছে, মোটামুটি আজকে অবধি থাক, কারণ আমাদের আবার ভিডিও তো রেকর্ডের একটা ব্যাপার আছে, তো ওটা বেশি হলে আবার কোনো সমস্যা হবে। মোটামুটি তাহলে আজকে ওভারঅল সবার পড়া বুঝতে অসুবিধা হয়নি তো? আমি সবার নাম ধরে ধরে জিজ্ঞেস করছি। সৌমেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ভালো ক্লাস হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে অম্বিকা? হ্যাঁ স্যার, ভালো হয়েছে, বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা, অরিত্র? হ্যাঁ স্যার, ভালো হয়েছে ক্লাসটা। ভেরি গুড। আচ্ছা, দেবারতী? ভালো লেগেছে। ভেরি গুড। আচ্ছা, লুৎফা? হ্যাঁ স্যার, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মল্লিকা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, মাম্পি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, খুব ভালো হয়েছে ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। আচ্ছা, রিনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, শান্তু? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, শ্যামল?
হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। শিল্পা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ভালো হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আশা করছি সবাইকে জিজ্ঞেস করে ফেলেছি। তো আজকে এই অবধি থাক। তোমরা আবার আমার নেক্সট পড়া সম্ভবত অ্যাজ পার রুটিন নেক্সট সপ্তাহে আছে, নেক্সট সপ্তাহে সোমবার। তো আমরা আবার নেক্সট দিন আলোচনা করব। তো তাহলে আজকে এই অবধি থাকলো। তোমরা মোটামুটি বাড়ি পড়াশোনা করো। যদি পড়াশোনা করতে কোনো জায়গায় আটকে যাও বা কোনো জায়গায় সমস্যা হয়, আমার নাম্বার দেওয়া আছে, ওখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমার সাথে, আমি গাইড করে দেবো। আর আমি যদি নাও থাকি বা এরমও যদি কোনো অসুবিধা হয় যে অন্য কোনো ফ্যাকাল্টি, তুমি তাদের কাছ থেকে জেনে নিতে পারো। তোমরা মোটামুটি আমার কাছে মানে মোরালেস ব্যাপারটা যে তোমরা পড়াটা চালু রেখো। পড়াটা চালু রাখলে যেটা হবে, তোমাদের সিলেবাসটা, আমাদের যখন এখানে সিলেবাসটা শেষ হবে তখন তোমাদের পুরো সিলেবাসে উঠে যাবে। তো এইটার উপর তোমরা একটু খেয়াল। তাহলে মোটামুটি হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে ধরুন যদি আমি বিমল স্যারের সাথে যদি আমার যোগাযোগ আছে, হয় স্যারকে, না হলে যদি আপনাকে, ধরুন আমি যে টপিকটা আজকে যেটা পড়ালেন, যদি ওইটার উপরে আমি যদি স্টাডি করে যদি আমি মানে আমার ইনফরমেশন কালেক্ট করি, ওইটা যদি আপনাদেরকে পাঠাই, ঠিক আছে, আপনাকে হোক বা স্যারকে যদি আমি পাঠাই, একটু চেক করে দেবেন? হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা এবার সবাই লেখ করতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। গুড নাইট স্যার, থ্যাংক ইউ স্যার। গুড নাইট। গুড নাইট।